নমস্কার, আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন আর আমি সাথে দেবারতী। আজকে আমরা শুনব শ্রী দেবল দেব বর্মা রচিত 5টি রহস্য উপন্যাস নামক বইটি থেকে নেয়া গল্প অন্তরে আঁধারের দ্বিতীয় পর্ব। গত সপ্তাহে আমার চ্যানেলে গল্পের প্রথম পর্ব অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে প্রথম পর্বটা শুনে আসতে পারেন। তাহলে চলুন, সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে যাব আজকের গল্পে এবং শুনে নেব গল্পের দ্বিতীয় পর্ব। ঘর শুদ্ধ সবাই নির্বাক। অনেকক্ষণ কেউ একটা কথাও বলল না। তারপর সুব্রতই মুখ খুলল। এখন ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন রাজীবদা, কাণ্ডটি কার? কাল রাতে হরকান্ত বিশ্বাসের সঙ্গে দয়ালবাবুর তুলকালাম ঝগড়া। সেই হরকান্ত আবার ভোর না হতেই চম্পট দিয়েছে, কাউকে কিচ্ছু বলে যায়নি। এদিকে বৃষ্টি বাদলার রাতে বাড়ির কর্তা ঘরের মধ্যে খুন হয়ে পড়ে রইলেন। এখন দুটো ঘটনাকে যুক্ত করে দেখলেই মানেটা পরিষ্কার হয়ে উঠবে। সারদা এতক্ষণ চুপ করেছিল। পুলিশ আসবার পর থেকে একটা বাক্যও ব্যয় করেনি। অনুমতি প্রার্থনার ভঙ্গিতে সে বলল, আমি একটা কথা বলতে পারি দারোগা বাবু? সুব্রত এক পলক ওর মুখের দিকে তাকালো, একটু হেসে উত্তর দিল, কেন বলবেন না? নিশ্চয়ই বলবেন, তবে আমাকে নয়। ইঙ্গিতে রাজীবকে দেখিয়ে সে যোগ করল, যা বলবার ওর কাছেই বলুন। উনি মিস্টার রাজীব সান্যাল, বিখ্যাত সিআইডি ইন্সপেক্টর। এই কেসটা এখন ওরই হাতে জানবেন। সারদা রাজীবকে আগেই দেখেছিল, এখন পুনরায় তাকে অপাঙ্গে লক্ষ্য করল। বলল, কাল রাত্রে হরকান্ত কর্তাকে শাসিয়েছিল ইন্সপেক্টর। সে মুখ নামিয়ে ফের ভাবতে শুরু করল। রাজীবের মনে হলো মেয়েটি আরও কিছু বলতে চায়, কিন্তু ইতস্তত করছে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার সঙ্গে একটু অন্য ঘরে চলুন, আপনার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই। সারদার সঙ্গে সঙ্গে উঠল। একটু এগিয়ে সে পিছন ফিরে একবার চাইল। কাছেই একটা বসবার ঘর, তাতে চেয়ার টেবিল সবই রয়েছে। সারদা ঘরে ঢুকে পাখাটা ফুল ফোর্সে চালিয়ে দিল। রাজীব আসতেই বলল, আপনি চেয়ারটায় বসুন। এতক্ষণ গরম লাগছিল। পাখার তলায় এসে বসতেই রাজীবের বেশ আরাম মনে হলো। রুমাল বার করে সে ভালো করে মুখ মুছল। সারদাকে আর চোখে 2-3 বার খুঁটিয়ে দেখল। মেয়েটি বিধবা, বয়স 40-এর ধারে কাছে। শরীর স্বাস্থ্য বেশ ভালো, একটু মোটা কিন্তু ঢিপসি নয়। হাতে পায়ে ক্ষমতা আছে বলেই মনে হয়। রাজীব শুধলো, এ বাড়িতে আপনি কতদিন আছেন? সারদা একটু চিন্তা করে বলল, তা 12-13 বছর হবে। গিন্নিমা মারা যাওয়ার পর কর্তা একজন রান্না বান্না করার উপযুক্ত সর্বক্ষণের লোক খুঁজছিলেন। আমি তখন কেষ্টনগরে থাকি। কর্তার এক বন্ধু রমেশবাবু সেখানে থাকতেন। তিনি আমাকে চিঠি দিয়ে এ বাড়িতে পাঠিয়েছিলেন। সেই দিন থেকেই কাজে বহাল হয়েছি। আচ্ছা, দয়ালবাবুর ছেলে মেয়ে কটি? তারা সব কোথায়? সারদা একটা ভারী নিঃশ্বাস ফেলে বলল, একটি ছেলে, মেয়েটি নেই। কিন্তু কর্তার কপাল, ছেলে থাকতেও নেই বলতে পারেন। তা মানে? রাজীব জানতে চাইল। সারদা কাহিনী শুরু করার আগে সোজা হয়ে দাঁড়ালো। কাপড়টা কাঁধের ওপর থেকে একটু সরে গিয়েছিল, সেটি গুছিয়ে ঠিক করল। বলল, কর্তার ছেলের নাম প্রভঞ্জন। বেশ ভালো ছেলে, দেখতে শুনতে চমৎকার, বাপের গর্ব করার মতো। এমএ পাশ করার পর ছেলে বোম্বাইয়ে চাকরি নিয়ে চলে গেল। কর্তা নাকি মানা করেছিলেন, কিন্তু আজকালকার ছেলে বাপ মায়ের দুঃখ কি তারা বুঝতে চায়? তারপর কি হলো জানেন? সারদা শ্রোতার মুখের দিকে এক নজর তাকালো। রাজীব বলল, বলে যান আপনি, আমি ঠিক শুনছি। সারদা ফের শুরু করল, বোম্বাইয়ে থাকতে থাকতে প্রভঞ্জন একটা মেয়ের খপ্পরে পড়ে। কি জাতের ছুঁড়ি জানি না, তবে বৌমা বলেছিল মেয়েটার গোয়ার কাছে থাকে। হবে খেরস্থান কিংবা অমনি কিছু। বিয়ের সময় প্রভঞ্জন এসব ব্যাপার চেপে গেল, একটা কথাও ভাঙল না।
কিন্তু অষ্টমঙ্গলার পর ছেলে যে সেই বোম্বাই গেল, আর কোনো সাড়া শব্দ নেই। বউকে একখানা চিঠি পর্যন্ত লিখল না। কর্তা চিঠি চাপা ঠিক করলেন, কিন্তু প্রভঞ্জন গ্রাহ্য করল না। মা কাঁদাকাটি করে পত্র দিল, তবু ছেলে নরম হলো না। মাস 6 পরে জানালো মা বাপকে সুখী করতে সে বিয়ের মন্ত্র পড়েছে, এই পর্যন্তই ঢের, এর বেশি আর কিছু করা যাবে না। কর্তা মুম্বাইয়ে লোক পাঠালেন, সে যা খবর নিয়ে এলো তাই শুনে তিনি গুম হয়ে গেলেন, আর একটা কথাও বললেন না। লোকটা বলল প্রভঞ্জন এখন বোম্বাইয়ে সেই ছুরিটির সঙ্গেই নাকি থাকে। দুজনে বিয়ে করেছে কিনা তা অবশ্য সে জানতে পারেনি। রাজীব শুধল। তারপর কর্তা কি করলেন? কি আর করবেন বলুন? দুঃখে মনের কষ্টে গিন্নিমা চলে গেলেন। কর্তা কিন্তু ভাঙলেন না, তেমনি শক্ত সোজা হয়ে রইলেন। শুধু বললেন যে হতভাগা স্বেচ্ছায় চলে গেছে, সে যাক, তার জন্য মন খারাপ করিনি। কিন্তু পরের মেয়ের কেন এই সর্বনাশ করল? তার কি দোষ ছিল? বাসি ফুলের মালার মতো বিয়ের পরই মেয়েটাকে ত্যাগ করে গেল। সারদা দম নেবার জন্য 1 সেকেন্ড থামল, তারপর চোখ ঘুরিয়ে বেশ মেয়েলি ভঙ্গি করে বলল, তবে হ্যাঁ, কর্তার অসীম মনের জোর। গিন্নিমা মারা যাবার পর থেকে তো দেখছি ছেলের কথা দূরে যাক, একটা দিনের জন্য তার নাম পর্যন্ত মুখে শুনিনি। অথচ দিব্যি আছেন, রিটায়ার করার পরে নতুন ব্যবসা শুরু করলেন, তাই নিয়ে বেশ মেতে আছেন। মনের কোনো দুঃখ আছে বলে বোঝাই যায় না। রাজীব শুধল, ছেলেকে কি কর্তা ত্যাগ করেছেন? মানে বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে? সারদা এক মুহূর্ত চিন্তা করল, বলল, ঠিক বলতে পারছি নে, তবে শুনেছি কর্তার সেই রকম মনের ইচ্ছে ছিল। এ কথা কার কাছে শুনেছিলেন? কর্তা নিজে বলেছেন নাকি? সারদাকে একটু বিব্রত মনে হলো। সে বলল, হ্যাঁ কি না, কর্তা কিছু বলেননি, কথাটা এমনি কানাঘুষো শুনেছি। রাজীব জিজ্ঞাসা করল, আচ্ছা, ওই যে ফর্সা মতন সুন্দর ছেলেটাকে দেখলাম, ওকে? সারদা হেসে জবাব দিল, আপনি দিলীপের কথা বলছেন? ওকে খুব ছোটবেলায় কর্তা মানুষ করবেন বলে নিয়ে আসেন। প্রভঞ্জনের সঙ্গে সম্পর্ক উঠে যাবার 2-1 বছর পরই দিলীপ এলো। তখন গিন্নিমাও গত হয়েছেন। আমি কিছুদিন এ বাড়িতে এসেছি। সেই থেকে দিলীপকে উনি মানুষ করেছেন। কর্তার ইচ্ছে ছিল এখানকার পড়া শেষ হলে ওকে বিলেতে পাঠাবেন। রাজীব পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে টেবিলের ওপর রাখলো, তারপর অন্যমনস্কের মতো মন্তব্য করল, ছেলেটা তাহলে পুষ্যিপুত্তর। দয়ালবাবু বোধহয় ওকেই সব বিষয় সম্পত্তি দিয়ে যাবেন ভেবেছিলেন, কারণ ছেলের সঙ্গে তো কোনো সম্পর্কই ছিল না। সারদা ঢোক গিলে বলল, কি জানি ইন্সপেক্টর বাবু, ও সব উইল টুইলের কথা আমি কিছু শুনিনি। রাজীব একটু চড়া গলায় প্রশ্ন করল, উইলের কথা কি বলছিলেন? দয়ালবাবুর কোনো উইল ছিল নাকি? উইল? সারদা অনাবশ্যকভাবে কথাটা টেনে টেনে বলল, তারপর প্রায় প্রতিবাদের ভঙ্গিতে শোনালো, উইলের কথা আমি কি করে জানবো বলুন? সে খবর কর্তার বন্ধু বান্ধবরা বলতে পারবে। আমি কাজকর্ম করার লোক, এসব বড় খবর কি আমাদের জানবার কথা? রাজীব ফের শোধালো, আচ্ছা, ওই কালো মতন লোকটিকে দয়ালবাবুর কোনো আত্মীয় নাকি? সারদাও একটু চিন্তা করল না, বলল, আপনি কি মণিরঞ্জনের কথা বলছেন? ও হলো কর্তার ভাগ্নে, তবে দূর সম্পর্কের। কর্তা ওকে ব্যবসায় লাগিয়েছেন। কতদিন এখানে আছে? তাহা প্রায় 1-1.5 বছর হবে। ইদানিং কর্তা ওকে খুব পছন্দ করতেন না, বলতেন মণিটা হাঁদা ভোঁদা, বুদ্ধিশুদ্ধি বড়ই কম, প্রায়ই তো ধমক ধামক দিতেন। মাঝে মাঝে খুব রেগে উঠলে ওকে নিজের পথ দেখতে পর্যন্ত বলেছেন। রাজীব কি যেন ভাবল, তারপরে জিজ্ঞাসা করল, আচ্ছা,
হরকান্ত বিশ্বাস কাল কেন এসেছিলেন জানেন? দয়ালবাবুর সঙ্গে ঝগড়াঝাটি বা হলো কেন? সারদাকে একটু উৎসাহিত দেখালো। একটা গোপন কথা ফাঁস করবার আগে মেয়েদের মুখ চোখ যেমন চকচকে রহস্যময় হয়, তেমনই মনে হলো। গলা নামিয়ে সে বলল, কথাটা তো আপনাকে তখন থেকেই বলবো ভাবছি। হরকান্ত বিশ্বাস আসানসোলে থাকে, কর্তার কারবারের লোক। পরশুদিন রাত্রে কর্তা ওকে টেলিফোনে আসতে বলেছিলেন। তখন কি ছাই ব্যাপারটা জানি, কাল রাত্রেই তো সব শুনলাম। কোন কোম্পানির কাছ থেকে হরকান্ত কর্তার পাওনা সব টাকা নিয়ে এসেছে, অথচ সে টাকা কলকাতায় পাঠায়নি। রাজীব ভ্রু কোঁচকালো। কত টাকা জানেন? জানি ইন্সপেক্টর বাবু, আড়াল থেকে সব শুনেছি। অল্প টাকার ব্যাপার নয়, 8,000 টাকা। কর্তা বলেছিলেন ওকে পুলিশে দেবেন। পরশু সকাল 10টার মধ্যে টাকা না পেলে ফৌজদারি মামলা দায়ের হবে। হরকান্ত শুনে কি বলল? প্রথমে কিছু বলেনি, কিন্তু শেষকালে খুব তড়পাচ্ছিল। কর্তার মুখের ওপর বলে দিল, আপনার যা খুশি করবেন, আমার পদবীর একটা অর্থ আছে, তার ভুল মানে করলেই অনর্থ হবে জানবেন। এই বলে সে দুমদুম করে পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। রাজীব প্রশ্ন করল, আচ্ছা, দিলীপ ছেলেটি কেমন বলতে পারেন? কেমন মানে? সারদা যেন কথাটার অর্থ জানতে চাইল। মানে স্বভাব চরিত্র ব্যবহার সব মিলিয়ে একজন ইয়াং ম্যানের সম্বন্ধে যা বলা যায়। বদমেজাজি কিনা তাও জানা দরকার। সারদা ব্যাপারটা লঘু করতে চেষ্টা করলো। সে বলল, ওর সম্বন্ধে কি বলবো বলুন, হয়তো পুচকে ছেলে, এইটুকু বয়স থেকে ওকে দেখিয়ে আসছি। তবে হস্টেলেই মানুষ, এখানেও কমই আসে। কর্তার কাছে শুনেছি স্কুলে কলেজে সবাই ওর খুব প্রশংসা করে, মাস্টার মশাইরাও খুব ভালোবাসেন। পড়াশোনাতেও খুব ভালো দিলীপ, কখনো পরীক্ষা টরীক্ষায় ফেল করেনি ইন্সপেক্টর বাবু। রাজীব একটা সিগারেট ধরিয়ে সারদার মুখের দিকে তাকালো, একটু হেসে মন্তব্য করলো, আপনি দিলীপকে খুব ভালোবাসেন। সারদা বেশ লজ্জা পেল, মুখ নামিয়ে সে বলল, ছোটবেলা থেকেই ওকে দেখছি, একটা মায়া পড়ে গেছে। তবে শুধু আমি নই, বৌমারও দিলীপকে খুব পছন্দ, আপন দেওরের মতন মনে করে। খানিকটা ধোঁয়া গিলে রাজীব মুখ দিয়ে ফের তা বার করলো। সারদার মুখের দিকে এক নজর তাকিয়ে শুধল, আচ্ছা, কাল রাত্রে আপনি কোনো শব্দ টব্দ শুনেছিলেন? মানে এই বারান্দায় কোনো হাঁটাহাঁটির শব্দ বা কোনো চাপা চিৎকার কানে এসেছিল? সারদা এক মুহূর্ত ভাবল, বলল, না, কোনো শব্দ তো কানে আসেনি। আর কাল সারা রাত যা বৃষ্টি বাদল। তবে একটু থেমে এসে যোগ করল, না থাক, সে কথা আপনাকে বলতে চাইনি। কি কথা? রাজীব একটু এগিয়ে বসল। তদন্তের সময় কোনো কথা গোপন করতে নেই জানবেন। এটা খুনের কেস, আর পুলিশের লোকে ভূতে বিশ্বাস করে না। নইলে বলতে পারতেন রাত দুপুরে ভূত এসে দয়ালবাবুর গলা কেটে দিয়ে গেছে। গম্ভীর গলায় সে ফের বলল, খুনি আপনাদের মধ্যেই রয়েছে জানবেন, তাকে শনাক্ত করাই আমাদের কাজ। আপনি যদি কিছু গোপন করেন তাহলে উল্টে আপনাকেই হয়তো আমরা সন্দেহ করব। সারদা তাড়াতাড়ি জবাব দিল, অমন করে ভয় দেখাচ্ছেন কেন? বিশ্বাস করুন, কোনো কথা গোপন করবার মতো বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। কিন্তু হে যে ঘরের কুৎসা, ঢাকঢোল পিটিয়ে 10 জনের কাছে গল্প করলে নিজেদের গায়ে থুতু লাগবে। কর্তা বেঁচে থাকলে আজ সকালে উঠে তাকেই বলতাম, একটা বর্ণও গোপন করতাম না। কিন্তু এই কলঙ্কের কথা কাকে বলবো, তাই তো বলতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছি। কলঙ্কের কথা? রাজীব ভ্রু কুঁচকে তাকালো। আপনি নিশ্চিন্তে সব খুলে বলুন, আমি কারো কাছে আপনার নাম ফাঁস করব না। সারদা এদিক ওদিক তাকিয়ে বলল, জানেন, কাল রাত 2-2:30টার সময় একটা ফিস ফিস শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। তখন বৃষ্টি কম, টিপ টিপ পড়ছে। মনে হলো
বৌমার ঘরের ভিতরে কি যেন খুব চাপা গলায় কথা বলছে, পুরুষ মানুষের গলা। বৌমাও ফিস ফিস করে কথা বলায় জবাব দিচ্ছেন। বললে বিশ্বাস করবেন না ইন্সপেক্টর বাবু, আমার বুকের ভিতরটা ভয় ঠিপ ঠিপ করে উঠল। হে কি কেলেঙ্কারি কাণ্ড! কতদিন ধরেই কারবার চলছে কে জানে। রাত দুপুরে বউয়ের ঘরে পরপুরুষ, জানতে পারলে কর্তা যে দুজনকেই কেটে ফেলবেন। তার রাগ তো আমি জানি। মাথায় রক্ত চড়লেই খ্যাপা জন্তু জানোয়ারের মতো একরোকা হয়ে যান। জ্ঞান কমি বলতে কিছুই থাকে না। রাজীব শুধল, ওরা কি কথা বলছিল জানেন? সারদা মাথা নেড়ে বলল, কথা শুনতে পেলেও ঠিক বুঝতে পারিনি। ভয়ে আমি দরজা খুলে বেরোলাম না ইন্সপেক্টর বাবু। দেখতে পেয়ে যদি আমার গলাটাই টিপে ধরে, তাহলেই বা নিজেকে কেমন করে বাঁচাবো? দুজনের কথাবার্তা কতক্ষণ ধরে চলল? বেশিক্ষণ নয়, এই বড় জোর 10 মিনিট। তারপর সব চুপচাপ হয়ে এলো। আমার মনে হলো লোকটা পা টিপে টিপে ঘর থেকে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। দরজা খোলা বা বন্ধ হওয়ার একটা খুট করে শব্দ কানে এলো আমার। তারপর আর কোনো সাড়া নেই। বৌমা বোধহয় ফের শুয়ে পড়লেন। রাজীব সিগারেটে একটা লম্বা টান নিয়ে বলল, আচ্ছা দয়ালবাবু কেন খুন হলেন বলতে পারেন? মানে আপনার কাউকে সন্দেহ হয়? সারদা অল্পক্ষণ ভাবল, বলল, আঁকে না, আমি মেয়ে মানুষ, এসব প্রশ্নের কেমন করে জবাব দেব? রাজীব আর কোনো প্রশ্ন করল না, বলল, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। সারদা চলে যাবার পরই সে দিলীপকে ডেকে পাঠালো। পরনে চোঙা প্যান্ট, গায়ে লতা পাতা আঁকা আঁটো সাঁটো জামা, কোমরে একটা বেল্টও রয়েছে, চুলগুলো ফোলা ফাঁপা, এছাড়া প্রায় চোয়াল পর্যন্ত নেমে আসা বাহারি জুলপি। ছোকরার মুখের দিকে রাজীব কয়েক সেকেন্ড যেন ইচ্ছে করেই তাকিয়ে রইল। দিলীপ অস্বস্তি বোধ করছিল এবং মনে কিছুটা বিরক্ত। তার চোখে মুখে একটা অখুশি ভাব ছড়িয়ে পড়ল। ভনিতা না করে রাজীব বলল, আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না দিলীপবাবু। আমার 3-4টে প্রশ্নের উত্তর দিন, তারপর আপনি যেখানে খুশি যান। পুলিশের তাতে কোনো মাথা ব্যথা নেই। কি প্রশ্ন বলুন? দিলীপ মুখ গম্ভীর করে শুধল, কাল রাতে দয়ালবাবুর সঙ্গে আপনার কথা কাটাকাটি হয়েছিল কেন? হঠাৎ তার চোটে উঠবার কারণটাই বা কি? দিলীপ ভুরু কুঁচকে বলল, এসব কথা জানবার কি প্রয়োজন আছে? এগুলো ব্যক্তিগত ব্যাপার। প্রশ্ন শুনে রাজীব একটু হাসল। আজকালকার ছেলে পুলিশের নামেই মোরগের মতো ঘাড় ফুলোয়। প্রশ্ন করলেই তেরিয়া ভঙ্গি, হামল দিতে নারাজ মনে হয়। তাই সে ইচ্ছে করেই নরম হলো, বলল, অনেক সময় ব্যক্তিগত ব্যাপার একটু আধটু জানবার প্রয়োজন হয় বই কি দিলীপবাবু, বিশেষ করে যেখানে ব্যক্তিকে নিয়ে সমস্যাটা দাঁড়িয়েছে। নিশ্চয়ই জানেন যার সঙ্গে গতকাল সন্ধ্যের পর আপনার কথা কাটাকাটি হয়েছে, দুর্ভাগ্যক্রমে তিনি রাত্রিরেই নৃশংসভাবে খুন হয়েছেন। আততায় খুর দিয়ে তার গলা কাটে এবং তারপর খোলা খুরখানা নিহত দয়ালবাবুর হাতের মুঠোয় গুঁজে দিয়ে পালিয়ে যায়। দিলীপ তেমনই ঘাড় শক্ত করেই জবাব দিল, উনি যে খুন হয়েছেন তা কি নিশ্চয়ই করে বলা যায়? আত্মহত্যার ঘটনাও তো হতে পারে। রাজীব চটল না, ঠোঁটের ফাঁকে এক চিলতে হাসি, বলল, তা ঠিক, তবে পোস্টমর্টম হলেই ডাক্তারের মতামত জানা যাবে এবং আমার ধারণা মেডিকেল রিপোর্টে এই কথাই লেখা থাকবে। অবশ্য একটু তলিয়ে দেখলেই সন্দেহ আপনার দূর হতে পারে দিলীপবাবু। কিরকম? রাজীব একটু কেশে গলা শুধরে নিল। যেমন ধরুন, দাড়ি কামানোর জন্য আপনি কি ব্যবহার করেন? সেফটি রেজার। দিলীপ একটু আমতা আমতা করে জবাব দিল, মানে আমি সেফটি রেজারে কামাই না। তাহলে? রাজীব মুচকি হাসল, সেলুনে যান নাকি রোজ? দিলীপকে একটু নার্ভাস মনে হলো। সে বলল, আগে না, মানে আমি একটা খুর ব্যবহার করি। খুর? ওহো, তাই বলুন। রাজীব অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো। তাহলে তো ব্যাপারটা আপনার কাছে এবিসিডির মতো প্রাঞ্জল মনে হবে। আচ্ছা, ডান হাতে খুর ধরে প্রথমে কোন গালে টানবেন বলুন তো? দিলীপ কোনো উত্তর দিল না, চুপ করে রইল। রাজীব ফের বলল, বেশ, গাল বাদ দিলাম, গলা নিয়েই ভেবে দেখুন।
ডান হাতে খুর ধরে নিজের গলার উপরে চেপে ধরলে খুরের মুখটা নিশ্চয়ই ডান দিকে থাকে না। দিলীপ কিছুটা চিন্তিতভাবে বলল, তা কেমন করে থাকবে? কিন্তু দয়ালবাবুর গলায় খুরের পোঁচটা ডান দিক থেকেই শুরু হয়েছে। এর কি মানে হয় জানেন? দিলীপ বিড়বিড় করে বলল, মানে? কি মানে হয়? এই অর্থ হলো যে খুরটা দয়ালবাবু ধরেননি, সেটি অন্য কারো হাতে ছিল। অস্ত্রটা অপরের হাতে থাকলেই আক্রান্ত ব্যক্তির গলার ডান দিকে খুরের মুখটা চেপে বসবে। তাহলে আপনি শিওর যে মার্ডার হয়েছেন? দিলীপ শূন্য দৃষ্টিতে তাকালো। শিওর কি বলছেন? আমি কক শিওর দিলীপ বাবু। And now we are to find out the murderer. But who is the culprit? রাজীব ডান হাতের তর্জনীটা নাচাতে নাচাতে অনেকটা স্বগতোক্তির মতো বলল, হরকান্ত না মণিরঞ্জন? অথবা আপনাকেও সাসপেক্ট বলে ধরবো দিলীপবাবু? হ্যাঁ, আমাকে? দিলীপ প্রায় বেহালার করুণ সুরের মতো আর্তনাদ করে উঠল। বিশ্বাস করুন ইন্সপেক্টর বাবু, আমি এর বিন্দু বিসর্গ জানি না। বাদলার রাতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে মরার মতো ঘুমিয়েছি। ভোরবেলায় চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। উঠে দেখি এই কাণ্ড। সিগারেটটা মুখ থেকে নামিয়ে রাজীব বলল, আই সি। তাহলে আপনি সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করছেন? একটু থেমে সে ফের যোগ করল, কি জানেন দিলীপবাবু, ডাক্তারের কাছে রোগ ব্যাধির জন্য এসে দাঁড়ালে সাধু তপস্বীরও রক্ত পরীক্ষার দরকার হয়। অপরাধ তদন্তে পুলিশের ভূমিকাও অনেকটা তাই। ভালো করে পরীক্ষা হলে পর সন্দেহ মুক্ত বলা যায়। শুধু মুখের কথায় কি আর কাজ হয়? দিলীপ পাংশু মুখে দাঁড়িয়ে রইল। ওর কাছে গিয়ে রাজীব বলল, চেয়ারে বসুন দিলীপবাবু। দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবেন? দিলীপ একবার এদিক ওদিক দেখল, তারপর একটা ভারী বস্তুর পতনের মতো চেয়ারের ওপর ধপাস করে বসে পড়ল। রাজীব ওর মুখোমুখি দাঁড়িয়ে বলল, এবার পরিষ্কার করে বলুন তো, দয়ালবাবুর সঙ্গে গতকাল এত বচসা হলো কেন? দিলীপ মুখ নামিয়ে জবাব দিল, উনি আমাকে যা তা বলেছিলেন ইন্সপেক্টর বাবু, যা নয় তাই শুনিয়েছেন। এ মাসে হস্টেলে আমার টাকা পর্যন্ত দেননি। ভাগ্যি সারদা মাসে লুকিয়ে আমায় গোটা 50 টাকা দিয়েছিল, নইলে মাসের এই কটা দিন কিভাবে চলতো আমার? রাজীব হিসেব করে বলল, আজ 10 তারিখ। ফি মাসে টাকা কি দয়ালবাবু এর আগেই পাঠাতেন? অনেক আগে। দিলীপ তার ঘাড়ের ওপর বাঁ হাতের করতল চেপে ধরে জবাব দিল। তারপর কিছুটা গজগজ করতে করতে বলল, কোথা থেকে কি শুনেছিলেন জানি না, আমায় দেখে রেগে টং, টাকা পয়সা আর দেবেন না বলে খুব তাবড়ে দিলেন। রাজীব ভুরু কুচকে কি চিন্তা করলো, প্রায় দগ্ধ সিগারেটটুকু জানালা গলিয়ে বাইরে ছুঁড়ে দিয়ে বলল, আচ্ছা, দয়ালবাবু বিষয় সম্পত্তি অনেক রে, তাই না? বিষয় সম্পত্তি? দিলীপ চোখ বড় বড় করে তাকালো, বলল, হ্যাঁ, লোকে তো তাই বলে, ঢের সম্পত্তি। তবে আমি তার হিসেব বলতে পারবো না ইন্সপেক্টর বাবু। ব্যাংকে টাকা কড়ি কিরকম আছে কিছু জানেন? সরকারি কাগজ, শেয়ার টেয়ার? দিলীপ বোকার মতো হাসল, বলল, আগে না, সব কিছু জানি নে। আপনি বরং মণিদাকে শুধুন, ওর হয়তো জানা থাকতে পারে। উনি কেমন করে জানবেন? রাজীব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। দিলীপ একটু চিন্তা করলো না, তা বলল, কথাটা আমার মনে হলো ইন্সপেক্টর বাবু, দিন কয়েক আগে মণিদা আমাকে এই কথাটাই বলেছিলেন। কি কথা? বলছিল, তোমার আর কি ভাবনা বলো দিলীপ বাবু, মামা গত হলে বিষয় সম্পত্তি টাকা করি সবই তো তোমার হবে, তখন তুমিই আমার মণি। দেখো চটে গিয়ে আবার বরখাস্ত করে দিও না। রাজীব ভুরু কুচকে শুধলো, তাহলে দয়ালবাবু খুন হতে আপনারই কপাল খুলল দিলীপবাবু। ফি মাসে আর টাকার জন্য এসে হাত পাততে হবে না। দিলীপ মুখখানা শক্ত করে দাঁড়িয়ে রইল, কোনো জবাব দিল না। রাজীব একটু হেসে ওর কাঁধে চাপড় দিয়ে বলল, ঠিক আছে, আপনি এখন যান, বরং মণিরঞ্জন বাবুকে একটু রেখে দিন, তার সঙ্গে দুটো কথা বলি। মণিরঞ্জন বেশ সহজভাবে এসে দাঁড়ালো, চোখ মুখ পরিষ্কার, কোনো ভয়ের ছায়া নেই, শুধু
ফটফটে নীল আকাশের এক কোণে ছোট্ট এক টুকরো কালো মেঘের মতো একটা ব্যথার ইঙ্গিত রয়েছে। রাজীব ফের একটা সিগারেট ধরিয়ে শুরু করলো। আচ্ছা মনিরঞ্জন বাবু, এ বাড়িতে আপনি কতদিন আছেন? বেশি দিন নয়, মনিরঞ্জন আস্তে আস্তে জবাব দিল। বড় জোর বছর দেড়েক হতে পারে। মামা গত বছর রিটায়ার করে এই কারবারে নেমে পড়লেন। আমায় খবর দিলেন চলে আসতে, সেই থেকেই এখানে আছি। দয়ালবাবু আপনার কিরকম মামা হন? খুব নিকট আত্মীয়? আগে খুব নিকট না হলেও সম্পর্কটা ঠিক লতায় পাতায় জড়ানো নয়। উনি আমার মার পিস্তুত দাদা, অবশ্য আপন পিসিমার ছেলে নন, আমার দাদামশাইয়ের খুড়তুতো বোনের ছেলে। রাজীব একটু ভেবে বলল, তারপর? এখানে আসার আগে মামার সঙ্গে সম্পর্ক বলতে কিছুই ছিল না। উনি অমন বড়লোক মানুষ, তারপরে বছর ৩-৪ হলো মাও গত হয়েছেন। কার সম্পর্ক ধরে আত্মীয়তা বজায় থাকবে বলুন? তাহলে যোগাযোগটা হলো কেমন করে? সে আমার জন্যই বলতে পারেন। বছর ২-১ আগে আমি একদিন ওর সঙ্গে অফিসে দেখা করি। তখন উনি কোম্পানির পারচেজ অফিসার, আর আমি বেকার বাউন্ডুলে মানুষ, টোটো করে ঘুরি। ভাবলাম মামার সঙ্গে একবার দেখা করেই আসি, যদি অফিসে কোনো ভ্যাকেন্সিতে ঢুকিয়ে নেন। মনিরঞ্জন জিভটা একবার ঠোঁটের ওপর বুলিয়ে নিয়ে সেটি সচল করতে চাইল। ফের বলল, মামা খুব সমাদর করলেন না বটে, তবে অনাদরও করেননি। ১ কাপ চা খাওয়ালেন, মার কথা জিজ্ঞাসা করলেন, বাড়ির আর সকলে কি কেমন আছে তাও জানতে চাইলেন। শেষকালে একটা কথা অবশ্য স্পষ্টই বললেন, কোম্পানিতে চাকরি হওয়া অসম্ভব, সুযোগ পেলে কোম্পানি ২-১ জনকে বরং ছাঁটাই করে, নতুন লোক কিছুতেই নেবেন না। রাজীব সিগারেটে একটা ছোট্ট টান দিয়ে বলল, আচ্ছা আত্মীয়তার সম্পর্ক থাক, আপনি অন্য সম্পর্কের কথা বলুন। ইদানিং মামা আপনার সঙ্গে কীরকম ব্যবহার করতেন, পছন্দ করতেন মনে হয়? মনিরঞ্জন এক মুহূর্ত ভাবল, তারপরে একটু ঢোক গিলবার চেষ্টা করে উত্তর দিল, আগে হ্যাঁ, পছন্দ করবেন না কেন, ভালো ব্যবহারই তো পেয়েছি। রাজীব এবার ধমক দিয়ে বলল, মনিরঞ্জন বাবু আপনি সত্যকে গোপন করছেন। আমি জানি দয়ালবাবু ইদানিং আপনাকে পছন্দ করতেন না, একদিন তো আপনাকে নিজের পথ দেখতে পর্যন্ত বলেছেন। মনিরঞ্জন ভয় পেয়ে বলল, আপনি কেমন করে জানলেন স্যার? আমি জানি, রাজীব দৃঢ়তার সঙ্গে উত্তর দিল, কিন্তু আপনি লুকোবার চেষ্টা করলেই বিপদে পড়বেন মনিরঞ্জন বাবু। দয়ালবাবু খুন হয়েছেন জানেন তো, তার সঙ্গে সম্পর্কে কার কতদূর অবনতি হয়েছিল তা আমাদের চুল চেরা বিচার করতে হবে। হ্যাঁ আমি বলবো স্যার, নিশ্চয়ই বলবো। মনিরঞ্জন শুকনো মুখ তুলে তাকালো। তাহলে শুরু করুন। রাজীব সিগারেটটা ঠোঁটে তুলে নিল। মনিরঞ্জন কাঁপা কাঁপা গলায় বলল, আগে কাল সকালে উনি আমাকে খুব বকেছিলেন। কারণটা বলুন। একটা অর্ডারের মাল ফেরত এসেছে শুনে মামা রেগে কাঁই। অবশ্য দোষ তাদের নয়, আমাদেরই ত্রুটি। এখানে মালটা তৈরি করানোর সময় ভুল স্পেসিফিকেশন গিয়েছিল, সেই মাল ওরা আর নেবে না, সব ফেরত দিয়েছে। ফালতু ক হাজার টাকা মামার লোকসান হয়ে গেল। রাজীব সিগারেটের মুখের ছাইটুকু আস্তে টোকা দিয়ে ছেড়ে ফেলল। জিজ্ঞাসা করলো, মামার ধমক ধামক আপনি নিঃশব্দে হজম করলেন তো, নাকি তেড়ে ফুঁড়ে ২ কথা শুনিয়ে দিলেন? মনিরঞ্জন বলল, বিশ্বাস করুন ইন্সপেক্টর বাবু, প্রথম দিকে একটা কথার উত্তর দিইনি, সব মাথা পেতে নিয়েছি, আর উত্তর দেবই বা কোন মুখে? দোষ ত্রুটি ভুল টুল সবই তো আমাদের, আর মামাই বা চুপ করে থাকবেন কেন? কতগুলো টাকা নষ্ট হলে কার মাথা ঠিক থাকে বলুন? তাহলে শেষ দিকে আপনিও চোটপাট করলেন তো? হ্যাঁ, মামা আমাকে জবাব দিলেন ইন্সপেক্টর বাবু, বললেন নিজের পথ নিজে দেখে নিতে, আমার মতো অপদার্থকে তার আর প্রয়োজন নেই। একবার ভাবলেনও না যে ভুলটা আমার ইচ্ছাকৃত নয়, আর
মানুষ মাত্রেই তো ভুল করে। রাজীব বাঁকা হেসে মন্তব্য করল, "হুম, তাহলে ব্যাপারটা গভীর মনস্তাপের কারণ, কি বলেন?" মণিরঞ্জন খোঁচাটা নিঃশব্দে হজম করল। সে বলল, অথচ প্রথম প্রথম মামা আমাকে ভালোবাসতেন ইন্সপেক্টর বাবু। একদিন আমাকে বললেন, মণি, ব্যবসাটার পিছনে কোমর বেঁধে লেগে পড়ো, কারবার যদি দাঁড়িয়ে যায় তাহলে একদিন এসব তোমারই হবে। আমি আর কতদিন। দিলীপ সাহেবী স্কুলে মানুষ, কলেজের পড়া শেষ করে এক চক্কর বিলেত ঘুরে আসবে, ও কি আর ব্যবসাপত্র দেখবে? কাজেই এটা তোমারই জিনিস, দেখো যদি চেষ্টা চরিত্র করে এটাকে ঠিকমতো চালাতে পারো। রাজীব চুপ করে ওর মুখের দিকে তাকিয়েছিল। মণিরঞ্জন ফের বলল, আমার কি ইচ্ছে ছিল জানেন? এই ব্যবসাটা আমাকে দিয়ে যাবেন। বাড়ি ঘর, ব্যাংকের টাকা কড়ি, কোম্পানির কাগজপত্র সব দিলীপ আর বৌমাকে ভাগ করে দেবেন। বর্তমানে বৌমার অবর্তমানে দিলীপই মালিক হবে। এসব কথা আপনি জানলেন কি করে? রাজীব গম্ভীর মুখ করে শুধালো, আড়াল থেকে শুনেছি। মামা একদিন অফিসে বসে গোপালবাবুকে এইসব কথাই বলছিলেন। গোপালবাবু? রাজীব ভ্রু কুঁচকে তাকালো। তিনি আবার কে? মামার বন্ধু বললে ভুল বলা হবে। উনি মামার উকিলও। কোম্পানির মামলাপত্তর, মামার নিজের কোর্ট কাছারির কাজকর্ম সব এই গোপালবাবুই দেখেন। রাজীব শুধলো, গোপালবাবুর পুরো নাম আর ঠিকানাটা দিন তো। দয়ালবাবু যে খুন হয়েছেন এই খবরটা তাকে দেননি? আগে না, মামাকে ওই অবস্থায় দেখে আমাদের মুখে তো আর কথা সরেনি। প্রথমে তো ভেবেছিল মামা আত্মহত্যা করেছেন। বুদ্ধি করে দিলীপি থানায় ফোন করলো, আর তারপর থেকে ঘর শুদ্ধ লোক তো আপনাদের নজরবন্দি হয়ে আছি। চুপ করুন। রাজীব বেশ জোর করেই কথাগুলো বলল। কে আপনাকে নজরবন্দি করে রেখেছে? ফোন করে গোপালবাবুকে আপনি এক্ষুনি খবর দিন, তাকে আমাদের দরকার হবে। মণিরঞ্জন উঠি উঠি করছিল। রাজীব বলল, আর একটু বসুন, দুটো কথার জবাব দিন তো, ভেবে চিনতে উত্তর দেবেন কিন্তু। কি কথা বলুন? রাজীব বাঁ চোখটা ঈষৎ ছোট করে শোধালো, আচ্ছা, দয়ালবাবু কেন খুন হলেন আন্দাজ করতে পারেন? আপনার কিছু মনে হয়? মণিরঞ্জন যেন আকাশ পাতাল ভাবতে শুরু করলো। পরে বলল, আগে না, এর উত্তর আমি কেমন করে দেব? রাজীব উকিলবাবুদের আসামিকে জেরা করার ভঙ্গিতে কথাগুলো বলল। মণিরঞ্জন উৎসুক দৃষ্টিতে তাকালো। আচ্ছা, এই মার্ডার কেসে আপনার কাউকে সন্দেহ হয়? আমার? মণিরঞ্জন তেমনই চিন্তিত দেখালো। বলল, কাকে করব? তবে হরকান্তর ব্যাপারটা আমার যেন কেমন লাগছে ইন্সপেক্টর বাবু। সাত সকালে হরকান্ত কাউকে কিছু না বলে অমন কেটে পড়ল কেন? একটু থেমে সে ফের বলল, রাত্রিরে হরকান্ত আসবে আমি জানতাম। মামা অফিসে এসে গোপালবাবুকে কিসব বলছিলেন, কিন্তু গন্ডগোল সে কিছু করেছিল। টেলিফোন মামা অনেক কথা বললেন। সোজা কথায় ঘি না উঠলে তিনি হরকান্তকে শ্রীঘরে পাঠাবেন এই কথাটাও বললেন। গোপালবাবুকে একবার তাড়াতাড়ি আসতে বলতে বললেন। তারপর? তারপর তো আর কিছু জানি না। আমি চলে গেলাম একটা পার্টির কাছে বিল দিতে। সেখানে অনেক দেরি হলো, তাই আর অফিসে না গিয়ে সোজা বাড়িতে চলে এলাম। রাজীব কিছু বলার আগেই সুব্রত এসে ঘরে ঢুকলো। তার ব্যস্ত ভঙ্গি, ঘন ঘন নিঃশ্বাস, উত্তেজনায় চোখ দুটো পর্যন্ত ডাগর দেখাচ্ছে। রাজীব হেসে বলল, হুম, কি হলো সুব্রত, নতুন কোনো সংবাদ আছে নাকি? সুব্রত প্রায় বোমা ফাটানোর মতো জোর গলায় খবরটা পরিবেশন করলো। হরকান্ত বিশ্বাস ধরা পড়েছে রাজীবদা। কোথায়? কেমন করে পেলে ওকে? হাওড়া স্টেশনে। আমি জিআরপি-কে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম। স্টেশনে ওরা যেন নজর রাখে। লোকটা আসানসোলে ফিরে যাবে বলে মনে হয়। চাকর বাকরদের মুখ থেকে শুনে চেহারার একটা বর্ণনাও জুড়ে দিলাম। কিন্তু আমার মন্তরে কাজ হয়েছে রাজীবদা। সুব্রত সগর্বে জানালো। মনিরঞ্জন হাঁ করে শুনছিল। সে বলল, হরকান্ত তাহলে ধরা পড়ে গেল ইন্সপেক্টর বাবু?
রাজীব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। নিচের ঠোঁটটা কামড়ে ধরে সে স্বগতোক্তির মতো বলল, হরকান্ত ধরা পড়েছে ঠিকই, কিন্তু তাতে কি হবে মনিরঞ্জন বাবু? উই ওয়ান্ট দ্য মার্ডারার। আমাদের অপরাধীকে প্রয়োজন। সুব্রত বলল, আপনি কোথায় চললেন রাজীবদা? হাওড়া স্টেশনে, জিআরপি অফিসে। হরকান্তকে এখানে নিয়ে এলে হতো না? না, রাজীব দৃঢ় গলায় জবাব দিল। ফের জিজ্ঞাসা করলো, ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়েছ তো? সুব্রত বলল, অনেকক্ষণ, হয়তো পোস্টমর্টম শুরুও হয়ে গেছে। ভালো। রাজীব চিন্তিত মুখে মন্তব্য করলো। পরে বলল, তুমি এখানেই থাকো সুব্রত, আমি ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসব। কাউকে যেতে দিও না, আমার জিজ্ঞাসাবাদ কিন্তু এখনো শেষ হয়নি। মনিরঞ্জন প্রশ্ন করল, গোপালবাবুকে তাহলে ফোন করে দিই? না। রাজীব ঘাড় নাড়ল, বরং ওর ঠিকানার ফোন নাম্বারটা আমায় দিন। হরকান্ত বেশ মেজাজ দেখিয়ে বলল, আমাকে এখানে আটকে রাখবার অর্থটা কি মশাই? দয়ালবাবু আপনাদের কাছে কি নালিশ করেছেন? রাজীবের মুখে হাসি ফুটে উঠল, রহস্যময় হাসি। সে বলল, যথাসময়ে সবই জানবেন হরকান্তবাবু। এখন আমায় বলুন তো, অত ভোরে উঠে কাউকে কিছু না বলে চুপি চুপি কোথায় পালাচ্ছিলেন আপনি, এবং কেন? হরকান্ত ঘৃণায় মুখ কুঁচকে বলল, পালাবো না মশাই? ওই চামারটার বাড়িতে কোনো ভদ্রলোক থাকে? রাত দুপুরে উনি ঘরের অতিথিকে শাসিয়ে বললেন যে পরশু তারিখের মধ্যে টাকার হিসেব নিকেশ গড়ায় গন্ডায় না বুঝিয়ে দিলে বিশ্বাসঘাতক আর তহবিল তছরূপের মামলা আনবেন। আরে মশাই, আমার অপরাধটা কি খুব সাংঘাতিক? আমিও কোম্পানির একজন পার্টনার, আর না হয় কিছু টাকা অফিসে জমা দেবার আগে একটু নাড়াচাড়া করেছি, তাতেই মহাভারত অশুদ্ধ হয়ে গেল? বাড়িতে ডেকে এনে এমনই হেনস্থা অপমান করবে? কাল রাত্রিরেই আমি চলে যাব ভেবেছিলুম, নেহাত অমন বৃষ্টি বাদল, তাই মুখ বুজে রাত্রিটা কাটিয়েছি। রাজীব চোখ ঘুরিয়ে বেশ অর্থপূর্ণ ইঙ্গিত করে বলল, কতগুলো টাকার হেরফের করেছেন? আর তার মানে? হরকান্ত যেন গর্জে উঠল, আপনি কি বলতে চান 8,000 টাকা আমি লোপাট করে দিয়েছি? 8,000 টাকা? রাজীব বড় বড় চোখে তাকালো। এতগুলো টাকা আপনি কিভাবে নাড়াচাড়া করলেন মশাই, একটু খুলে বলবেন? হরকান্ত তাচ্ছিল্য করে উত্তর দিল, আমার দায় পড়েছে আপনাকে এত ফিরিস্তি দিতে। সে যাই হোক, দয়ালবাবুকে বলবেন যে টাকাটা আমি কাল সকাল ঠিক 10টার মধ্যে অফিসে পৌঁছে দেব। এখন দয়া করে আমাকে যেতে দিন। রাজীব বাধা দিয়ে বলল, তা হয় না হরকান্তবাবু, আপনি চেয়ারে বসুন, আমাদের আরও কিছু কথা আছে। চুলোয় যাগ্গে আপনাদের ওই কথা। এখন এই ট্রেনটা আমায় ধরতেই হবে, নইলে দয়াল দত্তকে কাল সকালে টাকা পৌঁছে দেওয়া অসম্ভব হয়ে উঠবে আমার। তাহলে আর রক্ষা নেই মশাই, পুরো ঠিক আমাকে অস্বামীর কাঠ করায় তুলে নিয়ে যাবেই যাবে। রাজীব হেসে বলল, তার জন্যে ব্যস্ত হবার দরকার নেই হরকান্তবাবু, টাকাটা কাল সকালে না দিলেও হয়তো চলবে। আর চলবে অমনি বললেই হলো? পুরোটাকে আমি চিনি না ইন্সপেক্টর বাবু, আসলেও একটা যক্ষী। যদি আজ মরে যায় তাহলে আমার রেহাই দেবে না, পিশাচ হয়ে আমার পিছু নেবে। রাজীব এক মুহূর্ত কি ভাবল, পরে গম্ভীর গলায় বলল, আপনি শেষকালে যা বললেন তাই হয়তো সত্যি হতে চলেছে হরকান্তপুরে। কি বললেন? হরকান্ত চমকে উঠে শুধল, দয়ালবাবু কি মারা গেছেন নাকি? মারা গেছেন বললে একটু কমই বলা হয় হরকান্তবাবু। একটু থেমে রাজীব যোগ করল, উনি গতকাল রাত্রে খুন হয়েছেন। খুন হয়েছেন? হরকান্ত ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। রাজীব বলল, হ্যাঁ, 8,000 টাকার জন্য এখনই আপনার দুশ্চিন্তা করবার প্রয়োজন নেই। ভবিষ্যতেও টাকাটা আপনাকে দিতে হবে কি না তা একমাত্র ঈশ্বরই জানেন। বাঁকা হেসে রাজীব শেষ মন্তব্য করল, বুড়ো মরে আপনারই লাভ হলো হরকান্তবাবু। আপনি কি বলতে চাইছেন মশাই? হরকান্ত প্রতিবাদ জানালো। রাজীব গম্ভীর গলায় উত্তর দিল, আপনি এখন পুলিশের কাছেই থাকবেন হরকান্তবাবু, আজ আর আপনার আসানসোল যাওয়া হবে না। তার মানে? হরকান্ত এবার ভয় পেয়েছে বলে মনে হলো। মানে অতি প্রাঞ্জল, যদি স্বেচ্ছায় যাবেন তো ভালোই, নইলে আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। রাজীব বেশ চিবিয়ে চিবিয়ে শেষের কথাগুলো উচ্চারণ করল।
খবরটা শুনেই গোপাল হোর রীতিমতো মুচড়ে পড়লেন। টেবিলের ওপরে দুই বাহু রেখে তিনি বললেন, এই যে সাংঘাতিক খবর মশাই, অবিশ্বাস্য সংবাদ। কাল বিকেলেও দয়ালের সঙ্গে অন্তত ঘন্টা দুই কাটিয়েছি। অনেক কথা বলল, মনটাও বেশ ভালো দেখলাম। একটা বিশেষ কাজ ছিল, খেটে খুঁটে তাও করে দিলাম, কিন্তু ওকর সাথে যেন বিনা মেঘে বজ্রপাত। রাজীব শুধল, আচ্ছা, দয়ালবাবুর উইলের সম্বন্ধে আপনি কিছু জানেন? জানি বই কি, গোপালবাবু সগর্বে বললেন। উইলের খসড়া তো আমিই তৈরি করেছি। উইলে কি লেখা আছে বলবেন? বলা অবশ্য উচিত নয়। গোপাল হোর ব্যবসায়ী চালে কথা কইলেন। পরে বললেন, উকিল ডাক্তারদের পেশাই এমনি মশাই। কার কি গোপন ব্যাধি আছে তা ডাক্তার জানে, কিন্তু সে কথা কি ফাঁস করলে চলে? উকিলদের অবস্থাও তেমনি। মামলা মোকদ্দমা নথিপত্র ঘাঁটতে গিয়ে কত যে কেচ্চা কাহিনী বেরিয়ে আসে তা কেবল আমরাই জানি, কিন্তু এক মক্কেলের গোপন কথা কখনো আর একজনের কাছে গল্প করিনি। রাজীব অনুরোধ জানিয়ে বলল, খুনের তদন্ত করতে গিয়ে উইলের ব্যাপারটা ভালো করে জানবার প্রয়োজন হয়েছে গোপালবাবু। দয়া করে আপনি এই সাহায্যটুকু করুন। গোপাল হোর গম্ভীর মুখে বললেন, উইলের ব্যাপারে একটা নয় মশাই, দুটো। রাজীব বিস্ময়ে তাকালো। হ্যাঁ ইন্সপেক্টর বাবু, দয়ালবাবুর বড় ছেলে প্রভঞ্জনের ব্যাপারটা শুনেছেন তো? নিজের বিয়ে করা বউকে একরকম সে ত্যাগ করেই গেছে। আইন মতে একটা ডিভোর্সও হয়নি। রাজীব শুধল, প্রভঞ্জনের সঙ্গে দয়ালবাবুর কি কোনো সম্পর্ক ছিল না? কোনো সম্পর্কই না। দয়াল ভীষণ একগুঁয়ার জেদি ছিল। তাকে সিদ্ধান্ত থেকে নড়ানো পাহাড় সরানোর মতো অসম্ভব ব্যাপার। অবশ্য শেষ পর্যন্ত। গোপালবাবু হঠাৎ নীরব হয়ে গেলেন। রাজীব ফের বলল, উইলের ব্যাপারটা আপনি একটু খুলে বলুন গোপালবাবু। সবই বলছি। দয়াল যখন বেঁচে নেই তখন উইলের খবর আর গোপন করবার মানে হয় না। এখন সকলেরই এটা জানা দরকার। গোপালবাবু কয়েক সেকেন্ড থেমে ধীরে ধীরে উইলের উদ্দেশ্য, বিষয়, এমনকি ভাষা, বয়ান পর্যন্ত কিছু কিছু বলে গেলেন। সমস্ত কিছু শোনবার পর রাজীব বলল, আমিও এমনই একটা কিছু আঁচ করেছিলাম, কিন্তু শুধু এই নয়, এর মধ্যে আরও একটা প্যাঁচ রয়েছে গোপালবাবু। সেটা এখনো পরিষ্কার নয়, তাই অন্ধকার কাটছে না। দয়াল দত্তের বাড়ির কাছে এসে রাজীব দেখল সুব্রত ব্যস্তভাবে পায়চারি করছে। গাড়িটা খুব নিঃশব্দে এসে দাঁড়ালো। সুব্রত তাই টের পায়নি। মৃদুভাবে একবার হর্ন টিপতেই সে মুহূর্তে উৎকর্ণ হলো। তারপর প্রায় দৌড়েই গাড়ির কাছে এসে দাঁড়ালো। রাজীব হেসে জিজ্ঞাসা করল, কি বার্তা সুব্রত? পোস্টমর্টম রিপোর্টটা পেয়েছি রাজীবদা। কেমিক্যাল এক্সামিনেশনের রেজাল্টও ডাক্তার জানিয়েছে। এখন দেখবেন নাকি? নিশ্চয়ই। রাজীব সাগ্রহে হাত বাড়ালো। রিপোর্ট দুটো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল রাজীব। বলল, দেখেছো সুব্রত, ব্লাডে কি পাওয়া গেছে? আমার ঠিক সন্দেহ হয় রাত দুপুরে মানুষটা প্রায় অচেতন ছিল, নইলে আর একজন তার বুকের ওপর বসে খুঁট দিয়ে গলা কাটলো, অথচ সে কোনো বাধা দিল না, ধস্তাধস্তি করলো না। এমন হয় নাকি? এমন কি সম্ভব? একটু থেমে সে জিজ্ঞাসা করলো, খুঁটটা ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠিয়েছ তো? অনেকক্ষণ রাজীবদা, কিন্তু সাসপেক্টের আঙুলের ছাপ তো পাঠানো হলো না। ওরা মেলাবে কেমন করে? রাজীব বলল, এইবার পাঠাবো সুব্রত, কিন্তু আরও একটু তলিয়ে দেখি। সিঁড়ি বেয়ে উপরে উঠে রাজীব প্রায় ঘোষণা করল, হরকান্ত বিশ্বাসকে আমরা অ্যারেস্ট করেছি, লোকটা পালাতে পারেনি, এখন সে পুলিশের হেফাজতেই আছে। সারদা এক পাশে বসে ঢুলছিল। কথা শুনে সে ঘাড় উঁচু করে বলল, হতচ্ছাড়া শয়তানটাকে তাহলে ধরেছেন ইন্সপেক্টর বাবু? কি বজ্জাত লোক গো, রাত দুপুরে কর্তার টুঁটি কেটে দিয়ে ভোর সকালে দিব্যি পালিয়ে গেল। রাজীব কোনো মন্তব্য করল না। সে ফের ঘরে গিয়ে চেয়ারে বসল। সুব্রতকে বলল, তুমি সমিতা দেবীকে পাঠিয়ে দাও তো। মিনিট খানেক পরেই সমিতা দত্ত ঘরে এসে ঢুকল। রাজীব তাকিয়ে দেখল শান্ত মিষ্টি ঢলঢলে মুখখানি। বয়স বেশি হবে না, 30-এর আনাচে কানাচে, রং ফর্সা, কালো কোঁকড়ানো চুল, দেহে নদীর জোয়ারের মতন ভরা যৌবন। রাজীবের মনে হলো কলেজে পড়বার সময় কোথায় যেন সে কথাটা দেখেছে। মানুষের মুখ দেখে মনের ছবি জানবার
কোনো উপায় পৃথিবীতে নেই। সমিতাকে একবার দেখেই রাজীবের সেই কথাটা আগে মনে পড়ল। আশ্চর্য, এখন ওর মুখ দেখে কে বলবে যে কাল রাত দুপুরে ওর শোবার ঘরে পুরুষ মানুষের কথাবার্তা শোনা গেছে। রাজীব বলল, বসুন সবিতা দেবী, আপনাকে অল্প কয়েকটা প্রশ্ন করব। কোনো কথা গোপন করবার চেষ্টা করবেন না। যা জানেন সত্যি বলে বিশ্বাস করেন তা অকপটে বলবেন, কেমন? সমিতা মাথা হেলিয়ে উত্তর দিল, আপনি জিজ্ঞাসা করুন, আমি সাধ্য মতো জবাব দেব। রাজীব সিগারেটটা নিভিয়ে রাখল। বলল, আপনার বিয়ে হয়েছে কতদিন? সে মুখ না তুলেই প্রশ্ন করল। অন্য মেয়ে হলে হয়তো একটু আরক্ত হতো, কিন্তু রাজীব আর চোখে দেখল সমিতা প্রশ্নটা সহজভাবেই নিয়েছে। সে ম্লান হাসল, বলল, কবে আমার বিয়ে হয়েছিল তা আমি নিজেই ভুলতে বসেছিলাম। আপনি ফের আমাকে মনে করিয়ে দিলেন ইন্সপেক্টর বাবু। রাজীব হেসে বলল, আমি দুঃখিত সমিতা দেবী, প্রশ্নগুলো নেহাতি ব্যক্তিগত। খুব আবশ্যক না হলে কখনোই আপনাকে বিরক্ত করতাম না। যাই হোক, এ প্রশ্নটা থাক। আপনি বরং পরের প্রশ্নগুলোর উত্তর দিন। বলুন। সমিতা মুখ তুলে তাকালো। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, তাই না? সমিতা ফের হাসল, বলল, আপনি তো সবই জানেন ইন্সপেক্টর বাবু, তবে কেন কথাগুলো আমার মুখ থেকে আবার শুনবেন? তা হোক, আপনি বলুন সমিতা দেবী, ধরুন এরও প্রয়োজন আছে। বেশ, তাই বলছি। তাহলে গোড়া থেকেই শুনুন। সমিতা বলল, বিয়ের পর অষ্টমঙ্গলা সেরে আমার স্বামী বম্বে চলে গেলেন। তিনি চলে যাবার পর আমিও দুরু দুরু পক্ষে স্বামীর প্রথম চিঠির আশায় রইলাম। বিশ্বাস করুন, মনের মধ্যে আমার কোনো ভয় বা সংশয় ছিল না। কদিনের তো মাত্র পরিচয়, তবু আচার আচরণে আমি একদিনের জন্যও বুঝতে পারিনি যে চোখের অদর্শন হবার পর মুহূর্তেই তিনি আমাকে সম্পূর্ণ বিস্মৃত হবেন। কিন্তু আমি যা ভাবতেও পারিনি তা নিদারুণ হলেও সত্যি হলো ইন্সপেক্টর বাবু। স্বামী আমাকে কোনো পত্র দিলেন না। রোজ সকালে পিয়ন এসে ডাক দিয়ে যেত। আমি ভাবতাম শাশুড়ি এখনই আমাকে ডাকবেন, স্বামীর চিঠিখানা আমার হাতে তুলে দিয়ে বলবেন, বৌমা, এই নাও তোমার চিঠি। কিন্তু মনের কল্পনা আর সত্যি হলো না ইন্সপেক্টর বাবু। সে চিঠি আমার স্বপ্নেই রয়ে গেল, বাস্তবে ঘটল না। রাজি প্রশ্ন করল, আচ্ছা, ছেলের এই ব্যবহারে দয়ালবাবু খুব শখ পেলেন? নিশ্চয়ই। তবে কি জানেন, আমার শ্বশুরের অসীম মনের জোর ছিল। আঘাত পেলেও তিনি সামলে নিলেন, কিন্তু আমার শাশুড়ি সেই আঘাত সইতে পারলেন না। ছেলে একটা গোয়ানিজ মেয়েকে নিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস করছে জানবার পরে তিনি সেই যে বিছানা নিলেন, আর উঠলেন না। সারদা বলে মেয়েটি বাড়িতে কতদিন আছে? অনেক দিন। আমার শাশুড়ি মারা যাবার পরই সারদা মাসি বাড়িতে এলো। তখন একজন কাজের লোকের অভাবে সংসার অচল। সারদা মাসিকে পেয়ে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। আর দিলীপ, মানে আপনার শ্বশুরের ওই পুষ্যি ছেলেটি? ও, দিলীপ, বাবা ওকে কিছুদিন পরেই তো নিয়ে এলেন। সারদা মাসি বাবাকে দিলীপের কথা প্রায়ই বলতো। তখন বাবার মনের ভিতরটাও নির্বান্ধব পুরীর মতো শূন্য। আমার স্বামীর সঙ্গে সম্পর্কের ছেদ হয়েছে। বাবা ভাবলেন একটা ছেলেকে কাছে এনে মানুষ করলে মনের ভিতরটা পূর্ণ হতে পারে। পরে খোঁজ নিয়ে উনি দেখলেন দিলীপের বাবার সঙ্গে একসময় ওর পরিচয় ছিল, কিন্তু ভদ্রলোক আর বেঁচে নেই। তাই শুনে আমার শ্বশুরের মনে দয়া হলো। একদিন উনি আশ্রমে গিয়ে দিলীপকে দেখে এলেন। সারদা মাসিও সঙ্গে গিয়েছিল। দিলীপকে দেখেই বাবার পছন্দ হয়ে গেল। ব্যাস, আশ্রমের লোকেদের সঙ্গে কথাবার্তা বলে দিলীপকে সঙ্গে নিয়ে উনি ফিরলেন। রাজীব টেবিলের ওপর হাত সরিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার শ্বশুরের কোনো উইল টুইল ছিল বলে জানতেন? প্রথমে জানতাম না, পরে তা জেনেছিলাম। উইলে কি লেখা ছিল বলে শুনেছেন? আমার শ্বশুরের অবর্তমানে তার সমস্ত বিষয় সম্পত্তি আমি এবং দিলীপ সমানভাবে পাব। তবে নিজের অংশের সম্পত্তি হস্তান্তর করবার ক্ষমতা আমার থাকবে না। আমার মৃত্যুর পর দিলীপই সমস্ত বিষয় সম্পত্তির মালিক হবে।
তাহলে উইলে আপনার স্বামীকে সমস্ত বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে, এর জন্য আপনার মনে দুঃখ বা ক্ষোভ হয়নি? সমিতা কয়েক সেকেন্ড চুপ করে রইল, পরে বলল, এই প্রশ্নের জবাব আমি দেব না। বেশ তো, ইচ্ছে না হলে বলবেন না। রাজীব মুচকি হেসে সমিতার মুখের দিকে তাকালো, বলল, কিন্তু উইলের কথা আপনি কবে জানলেন? দয়ালবাবু নিশ্চয়ই আপনাকে তার উইলের কথা বলেননি। সমিতা এবার ধৈর্য হারিয়ে ফেলল। এসব প্রশ্ন আপনি কেন জানতে চাইছেন বলুন তো? কি দরকার আপনার? রাজীব হেসে বলল, অত উত্তেজিত হবেন না সমিতা দেবী। মনে রাখবেন, এ বাড়িতে একজন মানুষ খুন হয়েছে এবং এই খুনের পিছনে একটা গোপন চক্রান্ত আছে বলেই আমার ধারণা। সমস্ত কথা না জানলে খুনি ধরা পড়বে কেমন করে? সমিতা একটু শান্ত হলো বটে, কিন্তু নুইল না। সে বলল, কিন্তু যা অনাবশ্যক তা আপনি জানতে চাইছেন কেন? অনাবশ্যক? রাজীব ব্যঙ্গ করে হাসল, বলল, সমিতা দেবী, আমি যদি জিজ্ঞাসা করি কাল রাত্রে আপনি কেন ঘুমোতে পারেননি, তাহলে কি সেটা অনাবশ্যক প্রশ্ন হবে? সমিতা রেগে বলল, কে বলেছে আপনাকে যে কাল রাত্রে আমি ঘুমোতে পারিনি? রাজীব ফের হাসল। রাত্রে ঘুম না হলে চোখ মুখ তা বলে বেড়ায়, কিন্তু আমি বলি কি, শোবার আগে আপনি একটা ঘুমের ওষুধ খেতে পারতেন। আমি স্লিপিং পিল ব্যবহার করি না। এ বাড়িতে সারদা মাসি কেবল মাঝে মধ্যে ঘুমের ওষুধ খায়। কেন? আপনার শ্বশুরমশাই খেতেন না? না। সমিতা পরিষ্কার জানালো, বাবা ঘুমের বড়ি টড়ি খাওয়া ভীষণ অপছন্দ করতেন। ওষুধ টষুধই খেতে চাইতেন না। কেবল ডাক্তারের তাগিদে শোবার আগে দুটো ট্যাবলেট খেতেন। কি যেন নাম ওষুধটার? বাবার ঘরের আলমারির মধ্যেই রয়েছে। রাজীব কি যেন চিন্তা করলো, তারপর সমিতার মুখের ওপর চোখে চোখ রেখে শুধালো, আচ্ছা, আপনার শ্বশুর কেন খুন হলো বলতে পারেন? কাউকে সন্দেহ হয়? কেন খুন হলেন? সমিতা স্বগতোক্তির মতো কথাগুলো অস্পষ্টভাবে উচ্চারণ করল, পরে বলল, না ইন্সপেক্টর বাবু, এর উত্তর আমারও জানা নেই। রাজীব গম্ভীর গলায় বলল, আমার কিন্তু আপনাকেই সন্দেহ হয় সমিতা দেবী। এই হত্যাকাণ্ডে আপনার একটা ভূমিকা আছে বলেই আমার বিশ্বাস। আমাকে সন্দেহ করছেন? সমিতা একটু নার্ভাস হয়ে উত্তর দিল, কিন্তু কেন? কি প্রমাণ আছে আপনার হাতে? যা মনে আসে অমনি বললেই হলো। রাজীব বাঁ চোখটা ঈষৎ ছোট করে একটু গলা নামিয়ে শুধলো, কাল রাত্রে আপনার ঘরে যে ভ্রমরটি উড়ে এসেছিল, দয়া করে তার নামটা এবার বলুন। সমিতার মুখটা ফ্যাকাশে রক্তশূন্য দেখালো, তবু নিজেকে একটু সামলে নিয়ে সে মরিয়া হয়ে প্রতিবাদ জানালো, আমার ঘরে লোক এসেছিল? কি আজে বাজে কথা বলছেন? রাজীব ঠোঁটের কোন ফাঁকে অল্প হাসল। ঘটনাটা সত্যি বলেই কি প্রতিবাদের সুরটাও নরম? সে তেমনি খলনায়কের ভঙ্গিতে টেনে টেনে কথা বলল, সমিতা দেবী, রাতে যিনি আপনার ঘরে কিছুক্ষণের জন্য অতিথি হয়েছিলেন তার পরিচয় আমরা জানি। মিছিমিছি আপনি লুকোবার চেষ্টা করছেন। তবু সমিতা না দমে বলল, বেশ তো, যদি জানেন তাহলে ফির আমাকে জিজ্ঞাসা করছেন কেন? বলেছি তো, এরও প্রয়োজন আছে, কিন্তু আপনি জবাব দিতে না চাইলে এরপর আপনাকেও অ্যারেস্ট করতে বাধ্য হব। সমিতা এইবার ভেঙে পড়ল। সে বলল, দোহাই আপনাদের ইন্সপেক্টর বাবু, আমার সব কথা শুনুন, বিশ্বাস করুন, এই খুনের সঙ্গে কোনো সংস্রব নেই আমার। আমি কেন নিজেকে জড়াতে যাব? কাল রাত্রি যে আমার ঘরে এসেছিল সে মানুষটা সম্পূর্ণ নির্দোষ। সে আর যাই করুক, আমার শ্বশুরকে কখনো খুন করতে পারেন না। পশ্চিমে সূর্য ওঠার মতোই তা অসম্ভব। রাজীব হেসে বলল, বেশ তো, আপনি সব কথা খুলে বলুন, তাহলে হয়তো আপনাকেও আমরা বিশ্বাস করতে পারি। সমিতা ধীরে ধীরে সমস্ত ঘটনা বিবৃত করল। রাজীব চুপ করে শুনল, তারপর মাথার চুলে হাত বোলাতে শুরু করলো। বলল, দয়ালবাবুর সঙ্গে আপনার কথা হলো কখন? কাল সকালে। আমি বুঝতে পারিনি উনি আমাকে এই প্রশ্ন করবেন। রাজীব ভ্রু কুঁচকে অল্পক্ষণ ভাবল, পরে জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার শ্বশুরের হাতের মুঠোয় যে খুরখানা দেখলেন, ওটা আগে কোনোদিন দেখেছেন বলে মনে হয়? হ্যাঁ। সমিতা ফিসফিস করে কথা বলল, ওটা আপনাকে বলবো ভেবেছিলাম। মাসখানেক আগে
মণিদা একদিন খুঁটটা কিনে আনলেন। আমার শ্বশুরের খেয়াল হয়েছিল নিজের হাতে খুঁট দিয়ে দাড়ি কামাবেন। 2-1 দিন চেষ্টাও করলেন, কিন্তু বেশি দিন না। ফের নাপিতের ডাক পড়ল। তারপর থেকে সে এসেই দাড়ি কামিয়ে দিয়ে যেত। খুঁটটা যেমন তোলা ছিল তেমনই রইল। রাজীব ডান হাতের করতলের সাহায্যে নিজের ঘাড়ের ওপর একটা চাপ দিল। তারপর হাতটা ফের শিথিল করে বলল, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন সমিতা দেবী। রাজীব এবার চেয়ারটা একটু ঘুরিয়ে ধূমপানের আয়োজন করল। সৌমিতা চলে যেতেই সুব্রত এসে টেবিলের ওপর ঝুঁকে দাঁড়ালো। রাজীব চোখ বুজে বেশ আয়েশ করে সিগারেটে একটা টান দিয়েছিল। সুব্রতর উপস্থিতি বুঝতে পেরে চোখ খুলল। সুব্রত বলল, ব্যাপার কি রাজীবদা? আপনি তো সকলকেই খুনি বলে সন্দেহ করছেন। দিলীপ, হরকান্ত, মণিরঞ্জন, সারদা, এমনকি সমিতা দেবীকে পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলেই একরকম জানিয়ে দিলেন। কিন্তু শেষ পর্যন্ত দাঁড়ালোটা কি? খুনি তাহলে কে? অপরাধী কন? রাজীব এক মুখ ধোঁয়া ছেড়ে জিজ্ঞাসা করল, তোমার কাকে খুনি বলে মনে হয়? আমার কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে রাজীবদা। প্রথমে হরকান্তকে খুব সন্দেহ হয়েছিল, কিন্তু পরে মনে হলো হরকান্ত যদি খুনি করবে তাহলে সে ভোর সকালে অমন চুপি চুপি পালাবে কেন? এতে লোক তো তাকে আরো বেশি করে সন্দেহ করবে, খুনি বলে ভাববে। তাই মনে হলো হরকান্ত নয়, বোধহয় মণিরঞ্জনই হত্যাকাণ্ডের নায়ক। দয়ালবাবু তাকে বরখাস্ত করেছিলেন, অথচ বুড়োর মনে মনে ইচ্ছে ছিল যে ব্যবসা প্রতিষ্ঠানটা মণিরঞ্জনকেই দিয়ে যাবেন। সুতরাং মামার অবর্তমানে মণিরঞ্জনই কোম্পানির মালিক হবে। কাজেই বরখাস্ত হবার আদেশ পেয়ে মণিরঞ্জনের পক্ষে মামাকে খতম করা অসম্ভব নয়। রাজীব সিগারেটটা মুখ থেকে সরিয়ে প্রশ্ন করল, কিন্তু খুনের মোটিভ যদি তাই হয়, তাহলে গোপন উইলের কথা মণিরঞ্জন কি আমার কাছে ফাঁস করত? মামার অবর্তমানে সেই যে কোম্পানির কর্তা হবে কথা জানলে ও পুলিশের কাছে কখনোই তা ভাঙত না। সুব্রত ভুরু কুঁচকে তাকালো। তাহলে দিলীপকে আপনি সন্দেহ করছেন রাজীবদা? দয়াল দত্ত তাকে হস্টেলের খরচের টাকা দিতে অস্বীকার করেছিলেন, নিজের পথ দেখতে বলেছিলেন, অথচ উইলের বিষয় সম্পত্তির অর্ধেক অংশ দিলীপকেই তিনি দিয়ে গেছেন। সুতরাং দয়ালবাবুকে এই পৃথিবীর আলো বাতাস থেকে দূরে সরিয়ে দিতে পারলে দিলীপের 16 আনা লাভ। কাজেই এই হত্যাকাণ্ড তার ভূমিকাই প্রধান বলে চিন্তা করা কি খুব অন্যায় হবে রাজীবদা? রাজীব একটু হেসে বলল, কিন্তু দিলীপ কি উইলের কথা জানতো? মণিরঞ্জন অবশ্য তাকে একটা আভাস দিয়েছিলেন, তবে দিলীপ বোধহয় তাই নিয়ে মাথা ঘামায়নি। মনে হয় ব্যাপারটা সে কথার কথা বলেই ধরে নিয়েছিল। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো সুব্রত, দয়ালবাবুর বিষয় সম্পত্তি কি আছে ছোকরা তাও বলতে পারল না। সুব্রত হতাশ ভঙ্গি করে বলল, তাহলে রাজীবদা, আপনি কি সারদাকেই খুনি বলে ভাবছেন? কিন্তু তার মোটিভ কি? সে কেন দয়াল দত্তকে খুন করবে বলুন? রাজীব কোনো উত্তর দিল না। সুব্রত ফের বলল, কেসটা খুব জটিল হয়ে দাঁড়ালো রাজীবদা। খুনের সঙ্গে সমিতা দেবীর যোগসাজেশ আছে, তাও মনে করা কষ্টকর। দয়ালবাবুর উইলের কথা তিনি জানতেন, সম্পত্তির অর্ধেক তো উনি পাবেন। তাছাড়া শেষ দিকে তো দয়ালবাবু অন্যরকমও ভাবছিলেন। সুতরাং সমিতা দেবীর কোনো মোটিভই থাকতে পারে না। রাজীব সিগারেটে আরও একটা টান দিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলো। অনেকক্ষণ পরে সে বলল, খুনি কে তা আমি আন্দাজ করতে পেরেছি সুব্রত, শুধু মোটিভটাই মেলাতে পারছি না। একটু পরে সে হেসে মন্তব্য করল, এক ধরনের অঙ্ক আছে জানো, তার উত্তরটা বলা সহজ, কিন্তু প্রসেসটা বাতলানো কঠিন, ফলে কাউকে বোঝানোটা খুব শক্ত। সুব্রত একটু দুর্বল ভঙ্গি করে বলল, তাহলে উপায় রাজীবদা? উপায় নিশ্চয়ই হবে, তুমি ঘাবড়াও কেন? আগে চলো দয়ালবাবুর ঘরটা সার্চ করে তার উইলটা খুঁজে বার করি, আর সেই সঙ্গে গোপালবাবুকে একটা টেলিফোন করে এখানে আসতে অনুরোধ করি। সুব্রত ঘাড় হেরিয়ে জবাব দিল, এখনই ফোন করে দিচ্ছি রাজীবদা। হরকান্তকেও এখানে নিয়ে এসে সুব্রত, জিআরপিতে একটা ফোন করে দিও, তাহলেই হবে। রাজীব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরের মধ্যে সবাই উপস্থিত।
সারদা, দিলীপ, হরকান্ত, মণিরঞ্জন এবং সমিতাও এসে হাজির। সুব্রত দেখল সারদা আর চোখে হরকান্তকে মাঝে মাঝে লক্ষ্য করছে। মণিরঞ্জন এবং আর সবাই স্থির। নিস্তব্ধ পরিবেশ। একটা ছুঁচ পড়লেও তার শব্দ টের পাওয়া যাবে। সকলেই কিছু শুনবার জন্যে সাগ্রহে প্রতীক্ষা করছে। কোনো রকম ভূমিকা না করেই রাজীব বলল, দেখুন, কিছুদিন আগে দয়ালবাবু একটা উইল করেছিলেন। তা প্রায় মাস 6 আগে এটিতে তিনি স্বাক্ষর করেন। তার বন্ধু গোপালবাবু এবং ঋষিকেশ বাবু এই উইলের এক্সিকিউটর এবং সাক্ষী। আমি প্রথমেই আপনাদের উইলপত্রটি পড়ে শোনাতে চাই। পকেট থেকে রুমাল বের করে রাজীব মুখ মুছল। তারপর উইলপত্রটি পড়তে শুরু করল। লিখিতং শ্রী দয়ালচন্দ্র দত্ত, পিতার নাম ঈশ্বর ত্রৈলোক্যনাথ দত্ত, জাতি হিন্দু, পেশা ব্যবসা, সাং, কলিকাতা। কস্য উইল পত্রমিদং কার্যান চাগে। এক্ষণে আমার বহিক্রম অধিক হইয়াছে ও গত 2 বৎসর যাবৎ নানারূপ রোগে কষ্ট পাইতেছি। যেরূপ মনের অবস্থা, তাহাতে আমার অধিক দিন বাঁচিবার আশা খুব কম। এই জন্য এই উইলপত্র দ্বারা আমার বিষয়াদি বন্দোবস্তের জন্য নিজের লিখিত মতো উইল করিলাম। 1 নম্বর, শহর কলিকাতায় আমার পৈতৃক ও সৌপার্জিত যে সকল বাড়ি ঘর, বাগ, বাগিচা, পুষ্করিণী ও তৈজসপত্র ইত্যাদি বিষয়বস্তু আছে, আমার জীবনান্ত সকল সম্পত্তির অর্ধেক অংশ আমার পুত্রবধূ শ্রীমতী সমিতা দত্ত পাইবেন। বাকি অর্ধেক অংশ আমার পালিত পুত্র প্রতিম শ্রীমান দিলীপ সরকার পাইবেন। 2 নম্বর, আমার পুত্রবধূ শ্রীমতী সমিতা দত্ত তাহার জীবদ্দশায় এই সম্পত্তি বিক্রয়, দান বা কোনো রূপ হস্তান্তর করিতে পারিবেন না। তাহার মৃত্যুর পর সমুদয় বিষয় সম্পত্তিতে আমার পালিত পুত্র প্রতিম শ্রীমান দিলীপ সরকারের সত্ত্ব সাব্যস্ত হইবে। 3, আমার ব্যবসা প্রতিষ্ঠানের সকল দায় সত্ত্ব আমার ভাগিনেও শ্রী মণিরঞ্জন ঘোষ লাভ করিবেন। ইহাতে অপর কাহারও অধিকার থাকিবে না। 4, আমার নিজ নামের ব্যাংকের টাকা কড়ি, সরকারি কাগজপত্র ইত্যাদি আমার পুত্রবধূ এবং শ্রীমান দিলীপ সমানভাবে ভাগ লইবেন। 5, আমার বন্ধু শ্রী গোপাল হোর ও ঋষিকেশ দাসকে এই উইলের এক্সিকিউটর নিযুক্ত করিলাম। এক্সিকিউটররা এই উইলের রীতিমতো প্রবেট গ্রহণে উইলের লিখিত বিধান মতো কার্য করিবেন। এতদর্থে অন্যের বিনানুরোধে স্বেচ্ছায় সজ্ঞানে ও স্থির চিত্তে এই উইলপত্র লিখিয়া দিলাম। উইলকর্তা অত্র উইলের মর্ম অবগত হইয়া স্বইচ্ছায় আমাদিগের সমক্ষে দস্তখত করিলেন। শ্রী গোপাল হোর, শ্রী ঋষিকেশ দাস সাক্ষীগণ, শ্রী দয়ালচন্দ্র দত্ত উইলকর্তার দস্তখত। পড়া শেষ করে রাজীব শ্রোতাদের মুখের দিকে তাকালো। সারদার মুখখানা খুব চকচকে দেখাচ্ছিল। উইলের নির্দেশ শুনে সে তখনই বলল, আমি জানি, মুখে যাই বলুন, কর্তা দিলীপকে ছেলের মতোই ভালোবাসতেন। ওকে মানুষ করে তুলবেন বলেই এত বকাঝকা করেছেন, নইলে কখনো এত বিষয় সম্পত্তি ওকে দিয়ে যান। ছেলেটা অভিমানী, তাই কর্তাকে ভুল বুঝেছিল। সুব্রত পিছন থেকে বলল, এর নামই কপাল। দিলীপবাবু ভাগ্যে আছে তাই অল্প বয়সে এত বিষয় সম্পত্তির মালিক হয়ে গেলেন। সারদা ফের বলল, শুধু দিলীপ কেন বলছেন? কর্তা তো কাউকেই বঞ্চিত করে যাননি। বৌমাকে, মণিকে যার যাওয়া পাওয়া উচিত তাই দিয়ে গেছেন। কেবল নিজের ছেলেকেই কিছু দেননি। তা ছেলের যেমন কর্ম তেমনি তার ফল। মা আর বাপ দুজনেই তো দগ্ধে দগ্ধে মরল। আর শুধু মা বাবাই বা বলি কেন, অমন সোনার প্রতিমা সুন্দরী বউটার দিকেও একবারও ফিরে চাইল না। ওরে জনমের রূপ যৌবন সবচেয়ে ব্যর্থ হলো গা। সমিতার কর্ণমূল রাঙা হয়ে উঠল। সে তাড়াতাড়ি বলল, কি সব বলছো মাসি, চুপ করো দেখি। মণিরঞ্জন বলল, আমার কিন্তু কিছুই ভালো লাগছে না ইন্সপেক্টর বাবু। মামা খুন হলেন আর আমি তার বিষয় সম্পত্তির মালিক হয়ে গেলাম। এ দুটোই আমার কাছে সমান কষ্টের বলেই মনে হচ্ছে। সুব্রত মুখ আড়াল করে একটু হাসল। রাজীব বলল, তা সারদা দেবী খুশি হতে পারেন বই কি। দিলীপকে কতদিন থেকে জানেন। এ বাড়িতে দিলীপ আসবার আগে থেকে উনি ওকে চিনতেন। সেই দিলীপ এত সম্পত্তির মালিক হলো, তাই আনন্দে উনি আটখানা। সারদা মুখ গম্ভীর করলে শুধু হলো,
দিলীপকে আমি আগে থেকে চিনতাম, এ কথা আপনাকে কে বলতে গেল? যেই বলুক, কথাটা সত্যি তো? সারদা জবাব দিল না, চোখ দুটো কুঁচকে বিরক্তি প্রকাশ করল। রাজীব বলল, উত্তেজনায় অনেক সময় ঘুম হয় না। আজ রাত্রে হয়তো আপনাকেও স্লিপিং পিল খেতে হতে পারে। এবারও সারদা কোনো মন্তব্য করল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। রাজীব বলল, সুব্রত, এদের ফিঙ্গারপ্রিন্ট নেবার ব্যবস্থা করো। আজই সেটা ব্যুরোতে পাঠিয়ে দিও। খুঁটার গায়ে যে আঙুলের ছাপ পাওয়া গেছে তার সঙ্গে ওরা মিলিয়ে দেখবে। হরকান্ত শুধলো, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি করবেন মশাই? বললাম তো এখনই। রাজীব সকলকে উদ্দেশ্য করে কথাটা শোনালো, ফের বলল, ফিঙ্গারপ্রিন্ট যদি না মেলে তাহলে কাল সকালে আপনি যেখানে খুশি যেতে পারবেন। হঠাৎ পিছনে কারুর পায়ের শব্দ শুনে সকলে মুখ ফিরিয়ে তাকালো। অন্য কেউ নয়, দয়ালবাবুর বন্ধু গোপাল হোর। রাজীব বলল, আসুন গোপালবাবু, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। চাপা হাসি গোপন করার চেষ্টা করে সে যোগ করল, কাল বিকেলে তো দয়ালবাবু আপনার কাছে গিয়েছিলেন, কিন্তু কেন বলুন তো? বলছি মশাই, গোপালবাবু জবাব দিলেন, সেই কথা সকলকে শোনাবো বলেই তো এত তাড়াতাড়ি চলে এলুম। সুব্রত দেখল কথা শোনবার জন্য সকলেই উৎসুক, প্রত্যেকেই গোপালবাবুর মুখের দিকে তাকিয়ে আছে। পকেট থেকে নীলচে রঙের একটা বড় কাগজ বের করে গোপালবাবু বললেন, কাল বিকেলে দয়াল ফের একটা উইল করেছে। আবার উইল? সারদা রুদ্ধ কণ্ঠে শুধল, হ্যাঁ, নতুন একটা উইল। পুরাতন উইলটা বাতিল করে এই উইলে তিনি স্বাক্ষর করে গেছেন। মণিরঞ্জন প্রশ্ন করল, নতুন উইলে কি আছে গোপালবাবু? বলছি। গোপালবাবু পকেট থেকে চশমাটা বের করলেন, তারপর কাগজটার উপরে এক নজর বুলিয়ে বললেন, দয়াল তার সম্পত্তি বিষয় সব কিছু টাকা করি ব্যবসা বাণিজ্য যা তার ছেলে প্রভঞ্জন এবং পুত্রবধূ সুমিতার মধ্যে সমান ভাগ করে দিয়ে গেছে। দিলীপ আর মণিরঞ্জন দুজনেই প্রত্যেকে 5,000 করে টাকা পাবে। এই দলিল মিথ্যে, কর্তা এরকম দলিল কখনোই করতে পারেন না। সারদা প্রায় চেঁচিয়ে উঠল। গোপাল হোর হেসে বললেন, মিথ্যে না সত্যি তা আদালতেই বলবে, আমাদের তর্ক করে লাভ নেই। সুব্রত বলল, আমি আগেই বলেছিলাম রাজীবদা, এই হত্যাকাণ্ডের নায়ক দিলীপ। ছোকরা জানতে পেরেছিল দয়ালবাবু তাকে বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন, তাই গায়ের ঝাল মেটাতে রাত দুপুরে বুড়ো মানুষটাকে সে হত্যা করে। দিলীপ প্রতিবাদ জানালো, কখনো না, এই মিথ্যে আজগুবি কল্পনা। আমি নির্দোষ, এই খুনের বিন্দু বিসর্গও আমি জানি না। মধ্যস্থতা করে রাজীব বলল, চেঁচামেচি করে লাভ নেই, কাল সকালেই ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোর রিপোর্ট পাওয়া যাবে, তখন খুনি কে তা জানতে আর বাকি থাকবে না। টেলিফোনের ঝংকার শুনে রাজীবের ঘুম ভাঙল। হাতল ধরতেই সুব্রতর গলা কানের কাছে এসে পৌঁছল। কি ব্যাপার সুব্রত, এত সকালে আবার ডাকাডাকি কেন? এ বাড়িতে আবার একজন মারা গেলেন রাজীবদা। বলো কি, ফের খুন? না রাজীবদা, খুন নয়, এটা সুইসাইড। উনি আত্মহত্যা করলেন। টেলিফোনের তারে কথা ভেসে এলো। তুমি কি এবারেও শিওর? সুইসাইডের কেস পরে হোমিসাইডে দাঁড়াবে না তো? রাজীব সন্দেহ প্রকাশ করল। অসম্ভব, আমি অভ্রান্ত জানবেন, আপনি এখনই চলে আসুন। অপর প্রান্ত থেকে সুব্রত অনুরোধ জানালো। তেমনই মিষ্টি সকাল, গাছের পাতায়, মাঠে, বাগানে রূপলি রোদ্দুর। আগের দিনের মতোই জিপ এসে গেটের কাছে দাঁড়ালো। রাজীব জিপ থেকে নামতেই সুব্রত তাকে সোজা উপরে নিয়ে গেল। নিজের ঘরের খাটের ওপরে সারদা অঘোরে ঘুমোচ্ছে। পাশে বালিশের ওপর বাঁ হাতটা শিথিল করে রাখা, ঠোঁট দুটি বোঝা। সমস্ত রাত্রিরের গুমোট গরমে মুখটা ভিজে জবজবে দেখাচ্ছে। বিছানার পাশেই টেবিলটার ওপরে নজর পড়তে রাজীব থমকে দাঁড়ালো। স্লিপিং পিলের খালি শিশিটা পথের ক্রসিংয়ে লাল আলোর মতো তার দিকেই যেন সংকেত করছে। কাছে এসে সুব্রত বলল, এই চিঠিখানা রাজীবদা। চিঠি? হ্যাঁ, পড়ে দেখুন, সারদা আপনাকেই লিখেছে। পত্রের কালো কালো অক্ষরের ওপর রাজীব তখনই চোখ নামালো। ইন্সপেক্টর বাবু, এখন কত রাত জানি না, খোঁজ নেবার ইচ্ছেও নেই, কারণ সময়ের হিসেবটাই মুহূর্তে আমার কাছে নেহাতি গৌণ। জানি চিঠি লেখা শেষ করেই আমি ঘুমোতে যাব। এ দীর্ঘ নিদ্রা, সে ঘুম আর ভাঙবে না, কারো ভাঙেনি, আমারও কখনোই ভাঙবে না। এখনই চোখে ঘুম জড়িয়ে আসছে, কিন্তু
চিঠিটা যে শেষ করতেই হবে, নইলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। ইন্সপেক্টর বাবু, আমি অপরাধ স্বীকার করছি। হ্যাঁ, অকপটে তা মানছি। বিশ্বাস করুন, দিলীপ নির্দোষ, সে নিষ্পাপ। এই জঘন্য কাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। গতকাল গভীর রাতে কর্তাকে আমি খুন করেছিলাম। ধারালো খুর দিয়ে নিজের হাতে তার গলা কেটেছি। কর্তা বাধা দিতে পারেননি। প্রতিদিন রাত্রে শোবার আগে তিনি 2টো বড়ি খেয়ে ঘুমোতেন। কি ওষুধ আমি জানি না, কিন্তু কাল রাত্রে আমি কৌশলে তার হাতে 2টো ঘুমের বড়ি তুলে দিই। আমি জানতাম এই বড়ি খেলেই কর্তা গাঢ় নিদ্রায় ঢলে পড়বেন এবং আমার কাজ অনেক সহজ হবে। ইন্সপেক্টর বাবু, আপনি নিশ্চয়ই ভাবছেন কেন আমি এই ঘৃণ্য অপরাধ করতে গেলাম, আশ্রয়দাতাকে হত্যা করে কেন মহাপাপী হলাম। আমি সব বলছি ইন্সপেক্টর বাবু। ভাগ্যই মানুষকে নিয়ন্ত্রণ করে, কপালের লিখন এড়িয়ে যাবার সাধ্য নেই। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আমার অনেক কথা আছে, এক সুদীর্ঘ কাহিনী। সব কথা শুনলে হয়তো পোড়া কপালি বলে আমার জন্য একটু সমবেদনা জানাবেন। আজ থেকে 20 বৎসর আগে আমার বিয়ে হয়েছিল। তার ঠিক 2 বৎসর পরেই আমার কোল আলো করে একটি ছেলে হয়, বেশ ফুসফুটে স্বাস্থ্যবান শিশু। ইন্সপেক্টর বাবু, আপনি ভাবছেন বিয়ের পর ঘর সংসার নিয়ে আমি বেশ সুখেই ছিলাম, কিন্তু আর সব মেয়ের ভাগ্যে যা সাধারণত হয়, আমার কপালেও বিধাতা পুরুষ তা লেখেননি। একটা কথা আপনার কাছে স্বীকার করি, বিয়ের রাত্রেই স্বামীকে আমার একটুও পছন্দ হয়নি। সে ছিল ব্যক্তিত্বহীন একটা মিনমিনে পুরুষ। স্ত্রীর তাবেদার হয়ে জীবন কাটাতেই সে পৃথিবীতে এসেছিল। খোকনের যখন বছরখানেক বয়স, তখন এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হলো। আমার স্বামীর বন্ধু, তার নাম নীরেন। বেশ সুন্দর স্বাস্থ্যবান চেহারা, গায়ের রং এত ফর্সা যে মেয়েরা হার মানে। নীরেন অসুস্থ হবার পর আমার স্বামী তাকে বাড়িতে নিয়ে এলেন। বিদেশ ভিবুয়ে মানুষটাকে কে দেখে, তাই আমার ওপরে ভার পড়ল মানুষটার সেবা পরিচর্যার। তারপর কেমন করে কি হলো আমি বিস্তারিত বলতে চাইনি, শুধু এটুকুই শুনুন। বন্যার জল যেমন করে ফুলে ফুলে উঠে অসহায় তীরের মাটিকে গ্রাস করে, নীরেনও ঠিক তেমনভাবে অকস্মাৎ এক অশান্ত দুপুরে আমাকে অধিকার করল। আমি ওকে বাধা দিতে পারিনি, হয়তো বাধা দিতে চাইনি। আপনি গোয়েন্দা মানুষ, মনের নানা চোরাগলির খবর রাখেন। নিশ্চয়ই বলবেন ইচ্ছার বিরুদ্ধে কোনো মেয়েকে দখল করা কি একজন পুরুষের পক্ষে সম্ভব? যাই হোক, আপনাকে পরের কথা বলি। দিন 15 বাদেই নীরেনের হাত ধরে আমি ঘর ছাড়লাম। আমার খোকাকে সঙ্গে নিতে চেয়েছিলাম ইন্সপেক্টর বাবু, কিন্তু নীরেন নিষ্ঠুর, সে রাজি হলো না। বলল, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো সারদা, পিছনের দিনগুলোর কথা ভুলে যাক। আমার ভয় হলো, জোর করলে নীরেন যদি বিগড়ে যায়, আমাকে ফেলেই চলে যায়। অবশ্য নীরেনের সঙ্গে আমার বনল না। মোটে বছরখানেক তার সঙ্গে ছিলাম, তারপর একদিন সে নিজেই কোথায় চলে গেল, আমাকে বলেও যায়নি। আমি আবার এই কলকাতায় ফিরে এলাম ইন্সপেক্টর বাবু। স্বামীর খোঁজ খবর নিয়ে তার ঠিকানায় চিঠি দিলাম। আমি আবার ফিরে আসতে চাই, সে কি আমায় গ্রহণ করবে? তার চরণেও ক্ষমা চাইলাম। স্বামীকে আমি ভুল বুঝেছিলাম। আমার মনে হয়েছিল ওই মেনিমুখ পুরুষটা আমার চিঠি পেয়ে হাতে স্বর্গ পাবে, কিন্তু যা আমি ভাবিনি তাই সত্যি হলো। সে আমাকে পরিষ্কার লিখল, আমার প্রস্তাব অবান্তর বাতুলতা মাত্র।
তাছাড়া খোকা জানে তার মা বহুদিন হলো স্বর্গে গিয়েছেন, সুতরাং পথ রুদ্ধ, আর খুলবে না। ভাসতে ভাসতে বছর দুয়েক পরে আমি কর্তারই সংসারে এসে উঠলাম। এখানে আমার ভালো লাগলো। সমস্ত সংসারটার আমি করতি, মেয়েরা তো এই চায়। বিশ্বাস করুন, মনে মনে কর্তার কাছে আমি সত্যি কৃতজ্ঞ হয়ে রইলাম। ক্রমে ক্রমে আমি সব জানলাম। ছেলের সঙ্গে কর্তার সম্পর্ক চুকে গেছে, এত বিষয় সম্পত্তির উপযুক্ত ওয়ারিশ নেই। সুযোগ বুঝে কর্তার কাছে আমি দিলীপের কথা পারলাম। ছেলেটাকে যদি তিনি পুষ্যি নেন, আমার স্বামী ততদিনে গত হয়েছেন। দিলীপ একটা আশ্রমে মানুষ হচ্ছিল। ওর বাবার নাম শুনে কর্তা একটু নরম হলেন। মানুষটাকে তিনি চিনতেন, নম্র ধীর স্বভাব। তার ছেলেও নিশ্চয়ই বিনয়ী শান্তই হবে। দিলীপকে দেখে কর্তার অপছন্দও হলো না। ছেলেটাকে তিনি সঙ্গে করে নিয়ে এলেন। ইন্সপেক্টর বাবু, কেউ জানল না দিলীপ আমারই সন্তান। এতদিন কাউকে বলিনি। উইলের কথা আমি জানতাম। দিলীপ বিষয় সম্পত্তির অর্ধেক অংশ পাবে জেনে আমি নিশ্চিন্ত ছিলাম। কিন্তু সেই কথাটা জানেন তো আপনি, জলের চেয়ে রক্ত চিরকালই ঘন আর গাঢ়। কর্তা যতই শক্ত হন, কথাটা তার বেলাতেও সত্যি। প্রভঞ্জনকে উনি ভুলতে পারেননি। ছেলেকে কি অত সহজে ভোলা যায়? 3-15 আগে হঠাৎ একটা ব্যাপারে আমার টনক নড়ল। রাত দুপুরে বৌমার ঘরে কার ফিসফিসানি শুনলাম, অপরিচিত গলা। অন্ধকারে মানুষটাকে ঠিক ঠাহর করতে পারিনি। কয়েকদিন পরে সেই গলা আবার কানে এলো। মনে হলো কর্তাকে সব খুলে বলি। বাড়ির বউয়ের এই কলঙ্ক কদিন চাপা থাকবে? হয়তো কর্তাকে সব বলতাম, কিন্তু 2 দিন আগে কর্তার ঘরে একটা চিঠি দেখে আমার বুকে রক্ত হিম হয়ে গেল। প্রভঞ্জন বাপকে চিঠি দিয়েছে, সে আবার ফিরে আসতে চায়। কর্তার কাছে অনুমতি চেয়ে যে পত্র দিয়েছে তা মিনতি আর অনুতপ্ত হৃদয়ের ভাব ভাষায় ভরা। ইন্সপেক্টর বাবু, আমি জানতাম বড় ফেভার করবে, কর্তা দ্রব্য হবেন। আর ঠিক তাই হলো। পরশুদিন সকালে বৌমাকে সব কথা উনি খুলে বললেন। আমি আড়াল থেকে সবই শুনলাম। কর্তা বলছিলেন বৌমা রাজি হলে উনি সমস্ত বিষয়টা ফের ভেবে দেখবেন। আমি স্পষ্টই বুঝলাম দিলীপের ভাগ্য মন্দ। কর্তা তার উইল পাল্টাবেন। প্রভঞ্জনকে তিনি আবার গ্রহণ করবেন, কারণ বৌমা স্বামীকে গ্রহণ করতে কখনোই অরাজি হবেন না। আমি তখনই মনস্থির করলাম, আর দেরি হলে সব নষ্ট হয়ে যাবে। বিকেলে দেখলাম কর্তার ড্রয়ারে তার সই করা উইলটা অটুট রয়েছে। সুতরাং আজ রাতেই খেল্লাফতে করা চাই। বিলম্বে অনর্থ অনিবার্য। রাত দুপুরে বৌমার ঘরে ফের ফিসফিসানি শুনলাম। কান পেতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। স্তব্ধ রাত, তাই অস্পষ্ট শব্দ আমার কানে ভেসে এলো। কর্তার নাম করে বৌমা বললেন উনি রাজি হয়েছেন, হয়তো উইলও বদলানো হবে। শুনে প্রভঞ্জন হেসে উঠল। ইন্সপেক্টর বাবু, ঠিক তখনই আমি ক্ষিপ্ত বাঘিনী হয়ে উঠলাম। দিলীপকে এইভাবে বঞ্চিত হতে আমি কিছুতেই দেব না। সেই মুহূর্তে আমি প্রায় উন্মত্ত। খুঁড়টা কোথায় আছে তা জানতাম। মনে মনে আগে থেকেই তৈরি। আপনি ভাবছেন মেয়ে হয়ে কেমন করেই কাজ করলাম? কেন স্যার, মেয়েরা কি ধারালো বটিতে রেখে জ্যান্ত মাছের গলা কাটে না? সব কিছু শেষ হলে খুঁড়ের বাঁটটা কর্তার মুঠোতেই গুঁজে দিলাম। তারপর আমার মনে হলো ডায়েরিতে খুঁড়ের সাহায্যে গলা কাটার ব্যাপারটা লেখা আছে না, তাই ডায়েরিটা এনে বিছানাতেই রেখে দিলাম। সবাই ভাববে কর্তা আত্মহত্যা করেছেন। ইন্সপেক্টর বাবু,
চিঠি শেষ করার আগে আপনাকে একটা অনুরোধ করব। দিলীপকে বলবেন তার মা স্বর্গে যায়নি, কোনো দিন যাবে না। তার অদৃষ্টে যে নরক, অনন্ত নরক বাস অনিবার্য। তবু আপনার মাধ্যমে খোকাকে আমি শেষ অনুরোধ জানাচ্ছি, বিপদকামী জননীকে ক্ষমা করে সে যেন তার মুখাগ্নিটুকু করে, অভিমান করে দূরে না চলে যায়। আমি জানি আমার খোকন সোনামণি তার দুঃখিনী মায়ের এই শেষ প্রার্থনাটুকু নিশ্চয়ই পূরণ করবে। ইতি সারদা। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের এ সপ্তাহের গল্প অন্তরে আঁধারের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমরা এই ধরনের গোয়েন্দা গল্প প্রায়ই নিয়ে আসি। আর ডেসক্রিপশন বক্সে গল্পটির প্রথম পর্ব আমি দিয়ে দেবো। যারা নতুন আমার চ্যানেলে শুনছেন গল্প, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে গল্পের প্রথম পর্বটা শুনে নেবেন, এবং তারপরে দ্বিতীয় পর্বটা শুনলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। খুব তাড়াতাড়ি আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে আমি দেবারতী হাজির হব অডিও স্টোরি স্টেশনে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই শুনবেন অডিও স্টোরি স্টেশন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।